আজকের বিষয় গুণগত রসায়ন। গুণগত রসায়ন অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোন মৌলের কোয়ালিটি। কোয়ালিটি বলতে বোঝাচ্ছে কোন মৌল ভালো অথবা খারাপ, অথবা তার কি বিশেষ বৈশিষ্ট্য আছে, অথবা তার কি খারাপ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো, এই বিষয়গুলো আমরা এই অধ্যায়টিতে জানতে পারবো, অর্থাৎ গুণগত রসায়নে জানতে পারবো। তো কোন মৌলের কোয়ালিটি যদি আমরা জানতে চাই, তাহলে এই অ্যাটমের কোয়ালিটি, অ্যাটমের কোন কোয়ালিটি যদি আমরা জানতে চাই, তাহলে কিছু বিষয়ের উপর আমার ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই অধ্যায়তে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। প্রথমে বিভিন্ন মডেল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। বিভিন্ন মডেল বলতে কি বোঝানো হচ্ছে? বিখ্যাত যে মডেলগুলো আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, আরেকটা হচ্ছে গিয়ে বোরের মডেল। তো রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেল যদি আমরা জানতে পারি, এর পরবর্তীতে যে বিষয়টা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। এখন এই ২ টা মডেল জানার পর যদি আমরা কোয়ান্টাম সংখ্যা জানতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমার এই অধ্যায়ের ১ম ধাপ শেষ হবে। এর পরবর্তীতে যে ধাপটা আছে সেটা হচ্ছে গিয়ে বর্ণালী। তো বর্ণালী জানার পর আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা। তো এই বিষয়গুলো মোটামুটি জানার পর আমরা যদি গ্রুপ বিশ্লেষণটা করতে পারি, তাহলে মোটামুটি আমরা কোন মৌলের কোয়ালিটি নির্ণয় করতে পারবো। তো এর পরবর্তীতে যাওয়া যাক রাদারফোর্ড এর মডেল। তো রাদারফোর্ডের মডেল মূলত কি? এটা মূলত একটা হচ্ছে গিয়ে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট, অর্থাৎ আলফা কণা পরীক্ষা। তো আলফা পার্টিকেলটা মূলত কি? আলফা পার্টিকেলটা বলা হয়েছে মূলত দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসকে যদি আমরা ধনাত্মক চার্জে পরিণত করি, তাহলে যে মৌলটা আমরা পাবো তাকে আমরা বলতেছি আলফা পার্টিকেল। তো আমরা জানি যে হিলিয়ামের যে ভর, সেই ভর হচ্ছে গিয়ে ৪ এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে ২। স্বভাবত এখানে ইলেকট্রন আছে ২ টা। তো এই ২ টা ইলেকট্রনকে আমরা যদি মুক্ত করাইতে পারি, তাহলে যে ধনাত্মক চার্জে পরিণত হচ্ছে তাকে আমরা বলতেছি আলফা পার্টিকেল। অর্থাৎ আলফা পার্টিকেল বলতে বোঝাচ্ছে হিলিয়াম থেকে যদি আমরা ইলেকট্রন ২ টা মুক্ত করাইতে পারি, তাহলে যে অবস্থাটা তৈরি করা হচ্ছে তাকে আমরা বলতেছি আলফা পার্টিকেল। তো এই রাদারফোর্ডের মডেলের পরীক্ষা করার জন্য আমার তো আলফা পার্টিকেল লাগবেই। সাথে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে জিংক সালফেটের একটা পাতলা পর্দা। তো আমরা যখন আমরা আ কোনো হলে বা কোনো সিনেমা হলে ফিল্ম দেখি, তখন যে পর্দা দেখা যায় সেই পর্দা হচ্ছে গিয়ে, সেই পর্দার মতো একটা পর্দা হচ্ছে জিংক সালফেট পর্দা। তো এই জিংক সালফেট পর্দায় আমরা কোনো প্রতিপ্রভা সৃষ্টি করতে পারবো। আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে গোল্ড প্লেট। তো গোল্ড প্লেটটা হবে খুবই পাতলা। আ দেখতেছি যে আমরা গোল্ড প্লেট হবে 0.004 সেন্টিমিটার পুরু। সুতরাং খুবই পাতলা একটা গোল্ড প্লেট অথবা সোনার পাত থাকবে। মূলত এই বিষয়গুলো যদি আমরা রাখতে পারি, তখনই আমরা আলফা পার্টিকেল পরীক্ষাটা করতে পারবো। তো দেখা যাক আলফা পার্টিকেল পরীক্ষাটা কিভাবে করতে হবে। তো এখানে আলফা পার্টিকেল পরীক্ষা করার যে ধাপ এবং কিভাবে আমরা করব সেটা দেখানো হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা মূলত আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট গুলো কিভাবে করে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা চিত্রটা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতেছি যে আলফা পার্টিকেল আছে, মূলত এখানে একটা গান আছে, সেই গান থেকে আলফা পার্টিকেল নির্গত হচ্ছে। তো আলফা পার্টিকেল নির্গত হওয়ার পর সেটা যেখানে আঘাত করতেছে সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে যে সেই জিংক সালফেট পর্দা। না, এটা হচ্ছে গোল্ড প্লেট। অর্থাৎ সোনার পাত আমরা এখানে মাঝখানে রাখছি, আর লাস্টে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে জিংক সালফেট পর্দা। তো আলফা পার্টিকেল যখন আমরা এই গান থেকে নিক্ষেপ করতেছি, তখন আমরা যে বিষয়গুলো দেখতেছি এটাই মূলত রাদারফোর্ডের যে আলফা পার্টিকেল পরীক্ষা, তার যে পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণের ফলে যে সিদ্ধান্তগুলো আসলো সেগুলোই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো আলফা পার্টিকেল যদি আমরা জিংক সালফেট পর্দার উপর ফেলি এবং মাঝখানে যদি গোল্ড প্লেট রাখি, তখন যে বিষয়গুলো দেখা যাবে সেটা হচ্ছে যে, দেখা যাবে যে অধিকাংশ আলফা পার্টিকেল সেগুলো সরল রেখা বরাবর একেবারে সোজা পথে চলে যাচ্ছে এবং জিংক সালফেট পর্দার উপর প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। তো কিছু পরমাণু, কিছু আলফা পার্টিকেল দেখা যাবে যে সোজা যাচ্ছে, যাওয়ার পর সামান্য বেঁকে চলে যাচ্ছে। যে এই ২ টা লাইন দিয়ে আমরা দেখতেছি সামান্য বেঁকে চলে যাচ্ছে। তো সামান্য বেঁকে চলে যাওয়ার পর আরো কিছু পার্টিকেল আমরা দেখতেছি সোজা যাচ্ছে, যাওয়ার পর এই গোল্ড প্লেটে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে আবার ব্যাক চলে আসতেছে। তো দেখা যাচ্ছে আমরা ৩ টা পর্যবেক্ষণ পাইছি। একটা কি? একটা হচ্ছে গিয়ে সোজা চলে যাচ্ছে, কোনো বাধা হচ্ছে না। আরেকটা কি? সোজা যাচ্ছে, সোজা যাওয়ার পর সামান্য বেঁকে চলে যাচ্ছে। এই কিছু সামান্য বেঁকে চলে যাচ্ছে। আর কিছু কি হচ্ছে? সোজা যাচ্ছে, সোজা যাওয়ার পর কি হচ্ছে? সোজা যাওয়ার পর সেইটা
এই যে এই অন্য কালিতে যদি আমি দেখাই সোজা যাচ্ছে, সোজা যাওয়ার পর আবার সেটা ব্যাক চলে আসতেছে। তো এইটা পরীক্ষার পর রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো আসলো, সিদ্ধান্তগুলো ছিল কি পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তো পরমাণুর অধিকাংশ স্থান সে ফাঁকা কেন বলল? দেখা যাচ্ছে যে যেগুলো আলফা পার্টিকেল নিক্ষেপ করা হয়েছিল সেগুলো সরল রেখা বরাবর চলে গেল। তো সরল রেখা বরাবর চলে গেছে বলতে কি বোঝাচ্ছে? সেখানে কোনো বাধা পায়নি। তো বাধা যেহেতু পায়নি সে সহজেই বলে ফেলল যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এবং এর পরবর্তীতে সে যে সিদ্ধান্তে আসলো সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কণা বিদ্যমান। তো কেন্দ্রে যে কণাটা বিদ্যমান তাকে সে বলল ধনাত্মক চার্জযুক্ত। তো ধনাত্মক চার্জযুক্ত বলার যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা যে আলফা পার্টিকেল যেটা ধরছি সেই আলফা পার্টিকেল হচ্ছে গিয়ে নিজেই ধনাত্মক চার্জযুক্ত। কারণ আমরা একটু আগে দেখছি আলফা পার্টিকেল হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াস যেহেতু আলফা পার্টিকেল, এই হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি আমরা ২ টা ইলেকট্রন ত্যাগ করাতে পারি যে দ্বি ধনাত্মক অবস্থা সৃষ্টি হবে সেটা হচ্ছে গিয়ে আলফা পার্টিকেল। তো আলফা পার্টিকেল বা হিলিয়াম নিউক্লিয়াস সে নিজে একটা ধনাত্মক অবস্থা। তো ধনাত্মক অবস্থার কারণে এখানে আমরা দেখতেছি যে কিছু ইলেকট্রন কিছু আলফা পার্টিকেল সোজা যেয়ে আবার পিছন দিকে ফিরে চলে আসতেছে। তার মানে বিকর্ষণ হচ্ছে। তো বিকর্ষণ কখন হবে? যখন সমধর্মী চার্জ হবে। তো সমধর্মী চার্জ হওয়ার কারণে বিকর্ষণ হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এইখানে এই গোল্ড প্লেট এই মাঝখানের অংশটা এটা হচ্ছে নিজেও ধনাত্মক চার্জযুক্ত। সুতরাং এখানে আমরা বলতে পারতেছি যে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কণা বিদ্যমান যা পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। মোট আয়তনের তুলনায় নগণ্য কেন বলা হচ্ছে? দেখতেছি যে অধিকাংশ আলফা পার্টিকেল সরল পথে চলে যাচ্ছে, কিছু সরল পথে যে সামান্য বেঁকে যাচ্ছে, মাত্র ২০,০০০ টার মধ্যে একটা সোজা যেয়ে পিছন দিকে ফিরে আসতেছে। সুতরাং খুব অল্প জায়গায় ধনাত্মক চার্জযুক্ত বা নিউক্লিয়াস রয়েছে। তো এই জন্যই বলা হচ্ছে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কণা বিদ্যমান এবং এই ধনাত্মক চার্জের পরিমাণ পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এরপর বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রনের ভর নগণ্য হওয়ার কারণে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে। তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে যেহেতু অবস্থান করে, কেন এটা বোঝা যাচ্ছে? কারণ হচ্ছে গিয়ে দেখতেছি যে অধিকাংশ আলফা পার্টিকেল সরল পথে চলে যাচ্ছে। তো সরল পথে কখন যাবে? যখন কোনো বিকর্ষণ হবে না। সুতরাং এখানে আমরা বলতে পারতেছি যে এর চারপাশে রয়েছে ইলেকট্রন। সুতরাং ইলেকট্রন যেহেতু নিজেও নেগেটিভ চার্জযুক্ত সুতরাং চারপাশে ইলেকট্রন রয়েছে। এখন দেখতেছি যে নিউক্লিয়াসে প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। এটা হচ্ছে 99.97% ভর হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। সুতরাং রাদারফোর্ড যে আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা করলো, সেই আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করার ফলে রাদারফোর্ড মোটামুটি এই সিদ্ধান্তগুলো উপনীত হলো। এখন রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো দিল, সেই সিদ্ধান্তগুলো যে সবসময় স্বীকার্য হবে অর্থাৎ সবাই যে এটা স্বীকার করে নেবে সেটা তো বলা যায় না। মানে কি বিষয়গুলো রাদারফোর্ডের মডেলে স্বীকার্য হলো সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো রাদারফোর্ডের মডেলে যে স্বীকার্যগুলো ছিল, স্বীকার্যগুলো হলো একটা হচ্ছে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান। তো কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান এবং এই ভারী বস্তুর আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। সুতরাং একটু আগে এটা দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? যে কিছু মাত্র ২০,০০০ টা আলফা পার্টিকেলের মধ্যে একটা একেবারে বিপরীত দিকে চলে আসতেছে। সুতরাং বলা যাচ্ছে যে একেবারে অত্যন্ত নগণ্য স্থান জুড়ে নিউক্লিয়াসটা রয়েছে এবং সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় এটি বিদ্যুৎ নিরপেক্ষ হয়। তো দেখা যাচ্ছে যে কেন্দ্রে যে প্রোটন সংখ্যা রয়েছে এবং চারপাশে যে ইলেকট্রন সংখ্যা রয়েছে এদের সংখ্যা হচ্ছে সমান। সুতরাং ধনাত্মক চার্জের সংখ্যাও সমান, ঋণাত্মক চার্জের সংখ্যা ২ টা পরস্পর সমান হওয়ার কারণে এটি বিদ্যুৎ নিরপেক্ষ হয়। কারণ হচ্ছে পজিটিভ যে পরিমাণ আছে, নেগেটিভও সেই পরিমাণ আছে। ২ জন মিলে পরস্পর নিষ্ক্রিয় হয়ে যায়। এজন্য বলা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। এরপর বলা হয়েছে ইলেকট্রন একটা কক্ষপথে ঘূর্ণনশীল। তো ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণনশীল, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনশীল। তো ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনশীল, ইলেকট্রনের যে কক্ষপথ, এই কক্ষপথ সম্পর্কে সে ধারণা দিতে পারেনি। সে শুধু বলছে যে ইলেকট্রন ঘূর্ণনশীল, একটা কক্ষপথে ঘূর্ণনশীল। সুতরাং এই কক্ষপথগুলো কেমন হবে? কক্ষপথগুলো দেখতে কেমন হবে এই সম্পর্কে সে ধারণা দিতে পারেনি। সে শুধু বলেছে ইলেকট্রনগুলো একটা কক্ষপথে ঘূর্ণনশীল এবং কক্ষপথগুলো যে কি হবে আমরা জানি যে কক্ষপথগুলো কে, তারপর হচ্ছে গিয়ে এল, এম এইগুলো দিয়ে আমরা কক্ষপথগুলো নির্দেশ করে থাকি। তো এইগুলো পরবর্তীতে বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানতে পারি। কিন্তু রাদারফোর্ড সেই ধারণা দিতে পারেনি। সে শুধু বলেছে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনশীল। তো এরপরে যে স্বীকার্যটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন ও ধনাত্মক চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রমুখী বল পরস্পর সমান। তো এইটা কি বিষয়টা? এটা হচ্ছে যে আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে নিজে নেগেটিভ চার্জ যুক্ত এবং ধনাত্মক চার্জ নিজে পজিটিভ চার্জ যুক্ত।
তো এই ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল রয়েছে। তো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা হচ্ছে, যদি আমরা অন্য কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যে কুলম্বের সূত্র দিয়ে আমরা কি জানি, দুইটা বস্তুর মধ্যে, চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল F, এটা হবে হচ্ছে গিয়ে C ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সুতরাং এখান থেকে আমরা দেখতেছি যে দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল রয়েছে সেই বলের মানটা হবে এইটা। সুতরাং ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরতেছে, মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে, চারপাশে হচ্ছে ইলেকট্রন, তো ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা আমরা এই বলের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এই যে আকর্ষণ বল রয়েছে, আরেকটা যে বল এখানে কাজ করতেছে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন যেহেতু চারপাশে ঘুরতেছে, ঘোরার ফলে আমরা জানি যে এই স্পর্শক বরাবর একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, কেন্দ্র বিমুখী বল কাজ করবে এবং কেন্দ্রমুখী বল কাজ করবে। সুতরাং কেন্দ্রমুখী বলটা আমরা কুলম্বের সূত্রের মাধ্যমে এভাবে বের করতে পারি। এবং এই যে কেন্দ্র বিমুখী বল আমরা জানি কি, এপি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এপি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো আমরা জানি যে এই কেন্দ্রবিমুখী বল mv স্কয়ার ডিভাইডেড বাই আর, এবং এই যে কুলম্বের যে বল F ইজ ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এই দুইটা বল পরস্পর সমান। সুতরাং দেখা যাচ্ছে কেন্দ্রের দিকে যে বল কাজ করতেছে এবং কেন্দ্রের বাইরের দিকে যে কাজ করতেছে, সুতরাং কেন্দ্র বিমুখী এবং কেন্দ্র মুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এই মানে এই যে পরমাণুর মডেল, এটা স্থায়িত্ব লাভ করতেছে। তো রাদারফোর্ড বলল যে আমার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল পাচ্ছি ইলেকট্রন এবং ধনাত্মক চার্জের মধ্যে, এই যে বল এবং এই কেন্দ্র ইলেকট্রনের ঘূর্ণনজনিত যে বল, এগুলো পরস্পর সমান হওয়ার কারণে মূলত এই মডেলটা স্টেবল হচ্ছে, মূলত এই মডেলটা স্থায়িত্ব লাভ করতেছে। তো এর পরবর্তীতে রাদারফোর্ডের মডেল মূলত এগুলো স্বীকার্য ছিল। স্বীকার্যর পর আমরা যে বিষয়গুলো দেখব, রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো আছে, সীমাবদ্ধতাগুলো দেখতে হবে। তো স্বীকার্যর ফলে যে সবগুলো মেনে নেব, সবগুলো যে এগুলো মানে মানে সর্বজন গৃহীত হবে, এটা তো বলা যায় না। এর মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল, মূলত এই সীমাবদ্ধতাগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো সীমাবদ্ধতাগুলো যদি আমরা দেখি, প্রথম যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে গিয়ে সৌরজগতের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন, অপরদিকে ইলেকট্রনগুলো ধনাত্মক এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট। সুতরাং রাদারফোর্ডের যে মডেল, সেই মডেলে বলা হয়েছে ইলেকট্রনের যে মডেল, সেটা হচ্ছে সৌরজগতের মতো মডেল। তো রাদারফোর্ডের মডেলকে যদি আমরা সৌরজগতের সাথে তুলনা করে দেখি, তো সৌরজগতের সাথে তুলনা করে যদি আমরা দেখি যে মাঝখানে সূর্য আছে, চারপাশে গ্রহগুলো ঘুরতেছে, চারপাশে যখন গ্রহগুলো ঘুরতেছে, সেই গ্রহগুলো কিন্তু মানে গ্রহগুলোর নিজস্ব কোনো চার্জ নেই। কিন্তু গ্রহগুলোর যখন নিজস্ব কোনো চার্জ থাকতেছে না, তখন দেখা যাচ্ছে সৌরজগতের মডেলে গ্রহগুলো কোনো চার্জ থাকবে না। কিন্তু আমরা যখন রাদারফোর্ডের মডেল দেখতেছি যে মাঝখানে থাকতেছে ধনাত্মক এবং চারপাশে থাকতেছে ঋণাত্মক, সুতরাং দেখা যাচ্ছে যে এখানে চার্জের কথা চলে আসতেছে। সুতরাং দেখা যাচ্ছে এইখানে আমরা কখনোই সৌরজগতের মডেলের সাথে এর তুলনা করতে পারবো না। এখন আরেকটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েল যে তত্ত্বের কথা বলছে, সেখানে বলা হয়েছে কোনো কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোনো চার্জিত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে ক্রমাগত সে শক্তি বিকিরণ করবে। তার মানে চার্জিত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে শক্তি হারাইতে থাকে। শক্তি হারাতে হারাতে এমন একটা অবস্থায় হয়ে যায় যে সে তার মানে একেবারে তার স্থায়িত্ব, মানে সে পরমাণুটা একেবারে ধ্বংস হয়ে যায়। তার মানে কোনো একটা পরমাণু যদি চার্জিত অবস্থায় হয়, সে যদি চার্জিত অবস্থায় সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থায় হবে যে সে কেন্দ্রে পতিত হবে। কেন্দ্রে পতিত হওয়া মানে কি, পরমাণুটা ধ্বংস হয়ে যায়। তো এরকম যদি হইতো, তাহলে আমরা মহাবিশ্বে কোনো কিছুর স্থায়িত্ব পেতাম না। সুতরাং দেখা যেত যে মহাবিশ্বে আমরা কোনো কিছুই যে দেখা যাচ্ছে সবকিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টা ঘটে না। তো রাদারফোর্ড যে মডেলটা তুলনা করেছে, মডেলটার কথা বলছে, সেই মডেলটা কখনোই এইভাবে হওয়া সম্ভব নয়। এভাবে যেহেতু এইভাবে হওয়া সম্ভব নয়, সুতরাং এই মডেলটা একটা সীমাবদ্ধতা থেকে যায়। তো এই সীমাবদ্ধতাগুলো পরবর্তীতে দূর করার জন্য বিভিন্ন মডেল আসে, তার মধ্যে হচ্ছে গিয়ে বোরের মডেল অন্যতম। তো রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতাগুলোর মধ্যে আমরা যদি দেখি, প্রথমে সে দেখা যায় যে সে সৌরজগতের সাথে তুলনা করছে। তো সৌরজগতের সাথে তুলনা করা একেবারেই অসম্ভব, কারণ সৌরজগতের গ্রহ চার্জবিহীন, কিন্তু রাদারফোর্ডের মডেলে যে নিউক্লিয়াস ধনাত্মক এবং হচ্ছে গিয়ে চারপাশে ইলেকট্রন ঋণাত্মক চার্জ, সুতরাং এর সাথে তুলনা করা কখনোই সম্ভব নয়। এবং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো বস্তু যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে তার স্থায়িত্ব ধ্বংস হয়ে যায়, কিন্তু
প্রকৃতপক্ষে এটা সম্ভব না। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রাদারফোর্ড হাইড্রোজেন পরমাণুর কোনো বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেনি। যেহেতু রাদারফোর্ড শক্তি স্তর সম্পর্কিত কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি, অর্থাৎ কে, এল, এম, এন এই শক্তি স্তরগুলো বলতে পারেনি, সুতরাং বর্ণালীর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এর পরবর্তীতে যেটা আসে, রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কেও কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সে শুধু বলছে পরমাণুগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে এবং কিভাবে ঘুরবে সে ব্যাখ্যা করতে পারেনি। সে শুধু বলছে পরমাণুগুলো ঘুরবে নিউক্লিয়াসের চারপাশে। তো কিভাবে ঘুরবে, কেমনে ঘুরবে, কতটুকু গতিতে ঘুরবে, এগুলো রাদারফোর্ডের মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তো রাদারফোর্ড শুধু একটা পরমাণু যখন একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু থাকবে তখনই এক আবর্তন সম্পর্কে একটু ধারণা দিতে পারছে। কিন্তু যখন ইলেকট্রন একাধিক হয়ে যাবে তখন আবর্তন সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। মূলত এইগুলোই ছিল রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। এক নম্বর হচ্ছে যে সে সৌরজগতের সাথে তুলনা করে ফেলছে, তো এটা একেবারেই সম্ভব নয়, কারণ হচ্ছে ইলেকট্রন গুলো চার্জ আছে। তারপর হচ্ছে ম্যাক্সওয়েল যেহেতু বলছে যে কোনো বস্তু যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যদি সে চার্জিত হয় তার কেন্দ্রে পতিত হওয়ার কারণে তার ধ্বংস অনিবার্য, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঘটে না। পরবর্তীতে হচ্ছে রাদারফোর্ড হাইড্রোজেন পরমাণুর কোনো বর্ণালী ব্যাখ্যা দিতেই পারেনি। তার পরবর্তীতে সে পরমাণুর আকার আকৃতি সম্পর্কেও কোনো ব্যাখ্যা করতে পারেনি। তারপরে যখন ইলেকট্রন একাধিক হয়ে যাচ্ছে তখন সে কেমনে ঘুরবে সেটাও সে ব্যাখ্যা দিতে পারেনি। মূলত এইগুলো ছিল রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। তো এর পরবর্তীতে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেল। সুতরাং দেখা যাচ্ছে যে রাদারফোর্ড যে সীমাবদ্ধতাগুলো দিয়েছিল সেই সীমাবদ্ধতাগুলো মূলত দূর করার জন্য বোর পরমাণু মডেলের উৎপত্তি। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলের মাধ্যমে রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলো তো দূর হলোই, সাথে কিছু মানে নতুন নতুন যে বিষয়গুলো আসলে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলে আমরা দেখছিলাম যে রাদারফোর্ড বলছিল যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, অর্থাৎ ভিতরে আমরা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস ছিল এবং ইলেকট্রন গুলো চারপাশ দিকে ঘূর্ণায়মান ছিল। কিন্তু ইলেকট্রন গুলো কিভাবে ঘূর্ণায়মান ছিল, ইলেকট্রনের যে পথ, যে নেগেটিভ চার্জের যে পথগুলো ছিল সেই নেগেটিভ চার্জের পথ সম্পর্কে রাদারফোর্ডের মডেলের কোনো ধারণা ছিল না। তো সেই ধারণাগুলো দূর করার জন্য, সেই ধারণাগুলো সঠিকভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলো বোর পরমাণু মডেল। তো সেখানে বলা হলো নির্দিষ্ট শক্তির কক্ষপথে ইলেকট্রন অবস্থানকালীন কোনো প্রকার শক্তি শোষণ ও বিকিরণ করে না এবং এই শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো সে প্রথমে বলল যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে অতিক্রম করে। সুতরাং আমরা যদি দেখি এখানে একটা শক্তি স্তর, এরকম করে আরো শক্তি স্তর আছে, বিভিন্ন শক্তি স্তর আছে। তো 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর, এরকম করে অসীম শক্তি স্তর পর্যন্ত আছে। তো এই শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে, এইখানে যে ইলেকট্রন থাকবে অথবা এইখানে যে ইলেকট্রন থাকবে, সে যে শক্তি স্তরে থাকুক না কেন, দ্বিতীয় তৃতীয় যে শক্তি স্তরে সে থাকুক না কেন, এই নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালীন সে কোনো প্রকার শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না। তো রাদারফোর্ডের মডেলে ছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হওয়ার কথা। যদি কেন্দ্রে পতিত হয়ে যায় তার মানে ইলেকট্রনের কোনো পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু রাদারফোর্ডের মডেলে বলতেছে যখন এই ইলেকট্রনগুলো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে এইখান থেকে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তো শক্তি যদি শোষণ বা বিকিরণ কোনোটাই না করে, শক্তি শোষণ করলে সে উপরের শক্তি স্তরে যাইতো, আর নিচের শক্তি শক্তি যদি বিকিরণ করতে তাহলে সে কেন্দ্রে চলে আসতো। তো যেহেতু শক্তির কোনো শোষণ বা বিকিরণ করবে না, সেহেতু এই মডেলের কোনো ধ্বংস বা বিনাশের কোনো সম্ভাবনাই থাকে না। দেখা যায় যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আজীবন ঘূর্ণায়মান থাকে। তো এটা ছিল রাদারফোর্ডের মডেলের একটা যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দূর করে বোরের মডেলে একটা নতুন সূত্র আনলো, সেটা হচ্ছে গিয়ে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। এরপর যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এখন কৌণিক ভরবেগ কি, কৌণিক ভরবেগ সম্পর্কিত যে ধারণা সেটা হচ্ছে আমরা বোর পরমাণু মডেলে পাই। সেখানে বলা হচ্ছে কৌণিক ভরবেগ আমরা জানি mvr ইজ ইকুয়াল টু n h ডিভাইডেড বাই 2 পাই, তার মানে h/2 এর n গুণিতক। তার মানে দেখা যাচ্ছে যে বোর পরমাণু মডেলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা পাই। তো এইখানে দেখতেছি যে এইচ এর যে মান, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তার মান হচ্ছে গিয়ে 6.63 গুণ 10⁻³ জুল সেকেন্ড। আর এখান থেকে যদি আমরা এম দেখি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, তারপরে হচ্ছে গিয়ে ভি, ভি হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ,
তারপর আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতেছে কেন্দ্র থেকে তার দূরত্ব অর্থাৎ তার ব্যাসার্ধ। আর জানি যে পাই হচ্ছে গিয়ে একটা ধ্রুবক যার মান হচ্ছে 3.1416। আর হচ্ছে গিয়ে এখান থেকে এমবিআর হচ্ছে কৌণিক ভরবেগ। তো এখন আমরা জানি যে এমবি হচ্ছে রৈখিক ভরবেগ, কিন্তু এখান থেকে যদি আমরা আর যোগ করি এমবিআর হবে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো বোর যে পরমাণু মডেল দিল সেই মডেলে সে বলল এমবিআর হবে h/2 পাই এর n গুণিতক, কিন্তু সে এই মডেলে যে এমবিআর ইজ ইকুয়াল টু nh/2 পাই এটা কিভাবে হবে সেটা ব্যাখ্যা করতে পারলো না। সে শুধু বলল এমবিআর ইজ ইকুয়াল টু nh/2 পাই, যা পরীক্ষামূলক মানের সাথে মিলে যাচ্ছিল। সুতরাং এটা ছিল বোরের মডেলের একটা স্বীকার্য, কিন্তু সীমাবদ্ধতা ছিল এমবিআর ইজ ইকুয়াল টু nh/2 পাই। এটা কিভাবে হলো এটা সে ব্যাখ্যা করতে পারলো না। এই ব্যাখ্যাটা করলো ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন সাথে ডি ব্রগলি, এই তিনজন মিলে এই ব্যাখ্যাটা করলো। এবং এর পরবর্তীতে যে তার পরবর্তীতে যে স্বীকার্যটা ছিল সেটা হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। তো শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা যদি আমরা দেখি, এখানে দেখতেছি যে ইলেকট্রন এখানে দুইটা শক্তি স্তর আঁকা হয়েছে, এই একটা শক্তি স্তর এবং এই একটা শক্তি স্তর। এই দুইটা শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে এবং এই শক্তি স্তরের এনার্জি, এই প্রথম শক্তি স্তরের এনার্জি এটাকে যদি আমরা E1 ধরি এবং এই পরের যে শক্তি স্তর সেইখানে শক্তি যদি এনার্জি যদি আমরা E2 ধরি, তাহলে আমরা দেখতেছি যে দুইটা শক্তি সমান না, একটা হচ্ছে E1 এবং একটা হচ্ছে E2। সুতরাং E1 এবং E2 এই দুইটার মধ্যে একটা শক্তির গ্যাপ থাকবে এবং সেই শক্তির গ্যাপকে বলা হচ্ছে DLE ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, যা এইচ নিউ এর সমানুপাতিক। যেখানে এইচ নিউ এর সমান, যা এখানে এইচ দেখতেছি আমরা প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ আমরা দেখতেছি কম্পাঙ্ক। তো এই শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণায় সে বলল যে এখানে বোর পরমাণু মডেল বলল যে শক্তি শোষণ বা বিকিরণ ছাড়াই কখনো শক্তি শোষণ বা বিকিরণ যখন ঘটবে তখনই শুধুমাত্র ইলেকট্রন উপরে যাইতে পারে অথবা নিম্ন শক্তি স্তরে ফেরত আসতে পারে। তো এই শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা বোর পরমাণু মডেলে পাওয়া যায়, কিন্তু সীমাবদ্ধতা থাকলো যে কিভাবে শক্তি বিকিরণ করবে বা কিভাবে শক্তি শোষণ করবে। সে যে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তার জন্য তো শক্তি শোষণ করা দরকার। এই শক্তি শোষণ কোত্থেকে করবে, উৎসটা কি, সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। সেই ব্যাখ্যাটা দুইজন বিজ্ঞানী করলো, একজন হচ্ছে স্টার্ক এবং আরেকজন হচ্ছে জিম্যান। পরবর্তীতে এটা আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেলের যে সাফল্যগুলো যদি আমরা দেখি সেটা ছিল কি, পরমাণুর স্থায়িত্ব। সুতরাং যেহেতু বোর পরমাণু মডেলে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘটবে এবং ঘোরার সময় কখনো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, যদি না আমরা বাইরে থেকে আমরা যদি কোনো এনার্জি সাপ্লাই না করি তাহলে সে শক্তি শোষণ বা বিকিরণ করবে না। সুতরাং শক্তি শোষণ বা বিকিরণ না করলে ইলেকট্রন কেন্দ্রে পতিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই পরমাণুর স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব মানে একটা সম্ভব বিষয়। এর পরবর্তীতে যেটা আসলো শক্তি স্তরের শক্তি নির্ণয় আমরা বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, যা পরবর্তীতে দেখানো হয়েছে। তারপর রিডবার্গ ধ্রুবকের মান RH ইজ ইকুয়াল টু আমরা জানি 67819, অর্থাৎ 1096780 এটা কিভাবে আসলো, এটা হচ্ছে গিয়ে আমরা বর্ণালীতে আলোচনা করব। এরপর হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে বর্ণালী সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারছে। তো সাফল্য হচ্ছে যে বর্ণালী সে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু তার যে সীমাবদ্ধতা, সে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। তো সাফল্যগুলো যদি আমরা দেখি এর পরবর্তীতে আসে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সুতরাং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো যদি আমরা দেখি, সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা আসতেছে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল মাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সে বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। এটা ছিল বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপর আমরা যদি দেখি বোর পরমাণু মডেল বলছে ইলেকট্রনের গঠন দ্বিমাত্রিক। অর্থাৎ এখন যদি আমরা একটা কয়েন চিন্তা করি, কয়েনের যদি আমরা দেখি একটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে একটা সমতল পার্ট। তো বোর পরমাণু মডেল বলছে যে মাঝখানে এক নিউক্লিয়াস থাকবে এবং কয়েনের মতো চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন তেমন না। প্রকৃতপক্ষে ইলেকট্রন একটা ফুটবলের মতো। ফুটবল কেমন থাকে, একটা 3 ডাইমেনশনাল একটা জিনিস। তার মানে একটা আমরা যদি পৃথিবীর যে গোলক দেখি, গোলকের মতো মূলত পরমাণুর মডেল, মানে একটা 3 ডাইমেনশনাল জিনিস। কিন্তু বোর পরমাণু মডেল বলছে এই ইলেকট্রনের গঠন হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক গঠন। সুতরাং এইটা ছিল বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা।
এখন এর পরবর্তী সীমাবদ্ধতা যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেল বলছে যে শক্তি শোষণ বা বিকিরণের ফলে যে বর্ণালী হবে, সেই বর্ণালীতে মাত্র একটি করে বর্ণালী রেখা সৃষ্টি হবে। বোর পরমাণু মডেল বলছে মাত্র একটি করে বর্ণালী রেখা সৃষ্টি হবে, কিন্তু মানে আমরা যে স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে, যার ক্ষমতা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো যে ওই একটা বর্ণালী দেখবো যে অনেকগুলো সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। সুতরাং বোর পরমাণু মডেল বলছে যে একটা মাত্র বর্ণালী দেখবো, পরবর্তীতে আমরা সেটা পরীক্ষা করে দেখলাম যে ওই একটা বর্ণালী আরো অসংখ্য সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। মূলত এই ছিল বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো। তো এখন যে সীমাবদ্ধতাগুলো ছিল, সীমাবদ্ধতা এখান থেকে যদি আমরা দেখি, সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য যে বিজ্ঞানীগুলো কাজ করছে, সেই বিজ্ঞানীদের কাজের মাধ্যমে আমরা সীমাবদ্ধতাগুলো দূর করতে পারছি। তো বোর পরমাণু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স আছে, সেখানে বলা হয়েছে যে একই সাথে আমরা কোনো পরমাণুর অবস্থান এবং ভরবেগ কখনো নির্ণয় করতে পারবো না, কিন্তু বোর পরমাণু মডেল যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেটা ব্যাখ্যা করতে পারেনি। এরপর যদি আমরা দেখি যে জিম্যানের চৌম্বক ক্ষেত্র এবং স্টার্কের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়ার ঘটনা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ এটা কিভাবে জিম্যানের যে চৌম্বক ক্ষেত্র এবং স্টার্কের তড়িৎ ক্ষেত্র, এই বিষয়টা কি, এটা হচ্ছে স্টার্ক প্রভাব এবং জিম্যান প্রভাবে বলা হয়েছে। এই বিষয়টা হচ্ছে মূলত যে বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে পারবে। সুতরাং এইখানে যদি আমরা দেখি, এই যে শক্তি স্তর যদি আমরা দেখি, নিউক্লিয়াস এবং চারপাশে শক্তি স্তর যদি দেখি, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে ইলেকট্রন যাবে, কখন যাবে, যখন শক্তি শোষণ করবে। তো কিভাবে শক্তি শোষণ করবে, এটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এই ব্যাখ্যাগুলো করছে জিমান এবং স্ট্যাক, এগুলো পরবর্তীতে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা যদি দেখি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই, এটা কিভাবে হলো, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। সে শুধু এটা ব্যাখ্যা করে গেছে এবং এটা পরীক্ষামূলক মানের সাথে মিলে গেছে, কিন্তু এর অরিজিনটা কি, কিভাবে হলো, এটা ব্যাখ্যা করতে পারেনি। পরবর্তীতে অনেক বিজ্ঞানী সবাই মিলে এটা এই সমস্যাগুলো সমাধান করছে। এখানে যদি এখন যদি আমরা দেখি জিম্যান প্রভাব, জিম্যান প্রভাবটা কি, জিম্যান প্রভাবটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সৃষ্টির ঘটনাকে জিম্যান প্রভাব বলে। এখন এটা কেমনে ঘটে, বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে আমরা জানি যে মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং চারপাশে থাকে হচ্ছে গিয়ে শক্তি স্তর। এখন যদি আমরা দেখি এইখানে একটা ইলেকট্রন আছে, এখান থেকে ইলেকট্রন এই উচ্চ শক্তি স্তরে যাবে, যাওয়ার জন্য কি করতে হবে, শক্তি শোষণ করতে হবে। তো শক্তি কিভাবে শোষণ করবে, আমরা যদি এইখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার মানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যখন আমরা অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে এখান থেকে সেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, এবং যাওয়ার সাথে সাথেই আমরা যদি দেখি এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে যদি কিছু পরিমাণ শক্তি শোষণ করে এখানে যায়, যাওয়ার পর সেই শক্তি সে আজীবন ধরে রাখতে পারবে না, সাথে সাথে সেই শক্তিটা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার সাথে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। সুতরাং মূল ঘটনা কি, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সে শক্তি শোষণ করবে, শোষণ করার সাথে সাথে সে শক্তি বিকিরণ করে দেবে, করার ফলে সে আবার পুরো নিজের অবস্থানে ফিরে আসবে এবং বিকিরিত শক্তি আমরা বর্ণালী হিসেবে দেখতে পাবো। তো জিম্যান প্রভাব সে ব্যাখ্যা করতে পারেনি। জিম্যান প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সৃষ্টির ঘটনা, এবং স্টার্ক প্রভাব হচ্ছে সেম জিনিস, যখন আমি চৌম্বক ক্ষেত্রের বদলে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব। সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সৃষ্টির ঘটনাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। তো স্টার্ক এবং জিমান এই দুইটা সমস্যার সমাধান করলো। এর পরবর্তীতে যে বিষয়গুলো আসলো, সেই বিষয়গুলো হচ্ছে ইলেকট্রন ত্রিমাত্রিক ঘটনা এবং হচ্ছে ডি ব্রগলির যে সমীকরণ এবং আইনস্টাইনের আপেক্ষিকতা। এই বিষয়গুলো সমস্যার সমাধান করার পর মূলত বোর পরমাণু মডেল স্থায়িত্ব লাভ করে। রাদারফোর্ডের মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। তো এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে বোর পরমাণু মডেল কি এবং এর সীমাবদ্ধতাগুলো কি কি ছিল, মূলত এইটা দেখানো হয়েছে। তো এখন দেখানো হবে রাদারফোর্ডের মডেল এবং বোর পরমাণু মডেলের যে তুলনা, সেই তুলনা এখানে দেখানো হবে। এখন রাদারফোর্ডের মডেল যদি আমরা দেখি, তো সেখানে বলা হচ্ছে কোনো নির্দিষ্ট শক্তির কক্ষপথ সম্পর্কে বলা হয়নি। তার মানে রাদারফোর্ডের মডেলের কোনো কক্ষপথ সম্পর্কে কোনো কথাই বলা হয়নি, শুধু বলা হয়েছে যে রাদারফোর্ডের মডেলে কেন্দ্রে থাকবে ধনাত্মক চার্জ এবং চারপাশে ঋণাত্মক চার্জ ঘুরবে। তো কিভাবে ঘুরবে, কোন কক্ষপথে ঘুরবে, কোন শক্তির কক্ষপথে ঘুরবে, এইটা সম্পর্কে কোনো সুস্পষ্ট কথা বলা হয়নি।
কিন্তু যদি বোর পরমাণু মডেল দেখি তাহলে দেখা যাচ্ছে যে বোর পরমাণু মডেল বলছে নির্দিষ্ট শক্তির কক্ষপথে নির্দিষ্ট শক্তির ইলেকট্রন সর্বদা পরিভ্রমণশীল। তার মানে এখানে বলা হচ্ছে যে আমরা যদি এখানে একটা নিউক্লিয়াসে এখানে একটা পরমাণু চিত্র দেখি তাহলে দেখবো যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখবো যে প্রথম শক্তি স্তরে কিছু ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে কিছু ইলেকট্রন আছে, 3 নম্বর শক্তি স্তরে কিছু ইলেকট্রন আছে। তার মানে আমরা এখানে দেখতেছি যে যে ইলেকট্রনের শক্তি যেমন সেই ইলেকট্রন গুলো সেই শক্তি স্তরে আছে। যার শক্তি কম সেটা প্রথম শক্তি স্তরে, যার শক্তি একটু বেশি সে দ্বিতীয় শক্তি স্তরে, আর যার শক্তি তার চেয়েও বেশি সে 3 নম্বর শক্তি স্তরে অবস্থান করতেছে। তো বোর পরমাণু মডেলে মূলত এই শক্তি স্তর সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়া হয়েছে। এখন এইখানে যদি দেখি যে রাদারফোর্ডের মডেলে বলা হয়েছে যে এর ভিত্তি আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। তো আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা বলতে কি বোঝানো হয়েছে, আলফা কণা পরীক্ষাটা কি, এটা পুরোপুরি রাদারফোর্ডের মডেলে যে ভিডিও আছে সেখানে আলোচনা করা হয়েছে। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে রাদারফোর্ডের মডেলের ভিত্তি হচ্ছে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। কিন্তু আমরা যদি এখন বোর পরমাণু মডেলে দেখি তাহলে দেখবো যে এর ভিত্তি হচ্ছে রাদারফোর্ডের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চলের সাথে প্লাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। তো এই লাইনটা একটু জটিল মনে হলেও কিন্তু এখানে আমরা যদি ভালোভাবে ভিডিওগুলো ভালোভাবে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বলা হয়েছে যে রাদারফোর্ডের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চলের সাথে প্লাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। তো এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা মূলত mvr is equal to nh divided by 2 pi এটা আমরা প্রমাণ করব হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্লাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এটা প্রমাণ করব, যা পরবর্তীতে আলোচনা করা হয়েছে। তো এখানে শুধু এইটুকু মনে রাখলে হচ্ছে যে আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা হচ্ছে রাদারফোর্ডের মডেলের ভিত্তি, আর বোর মডেলের ভিত্তি হচ্ছে গিয়ে বোর মডেলের ভিত্তি হচ্ছে এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চলের সাথে প্লাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। আচ্ছা, এখন যদি দেখি সেটা হচ্ছে গিয়ে রাদারফোর্ডের মডেলের পরবর্তী যে ব্যাখ্যা সেইখানে যদি আমরা দেখি রাদারফোর্ডের মডেল কোনো বর্ণালীরই ব্যাখ্যা দিতে পারেনি। তো বর্ণালীর ব্যাখ্যা দেওয়ার জন্য তো আমরা জানি অবশ্যই কক্ষপথের ধারণা থাকাটা অবশ্যই জরুরি। কারণ বর্ণালী কি, বর্ণালী হচ্ছে গিয়ে আমরা এটা আগেই আলোচনা করছি, বর্ণালী হচ্ছে গিয়ে আমরা যদি দুইটা শক্তি স্তর দেখি তাহলে দেখি যে এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে একটা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে এর শক্তি কম, ধরি যে এর শক্তি হচ্ছে গিয়ে মাত্র 8 জুল আর এর শক্তি হচ্ছে গিয়ে 10 জুল, এটা আমরা ধরে নিছি জাস্ট। এখন আমরা যদি এখান থেকে স্টার্ট প্রভাব বা জিমান প্রভাব যে কোনো প্রভাবের মাধ্যমে আমরা যদি এখানে শক্তি দিই, এই ইলেকট্রনটা শক্তি গ্রহণ করে যখন 10 জুল হয়ে যাবে তখন সেই শক্তি গ্রহণ করে এই প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। তো আমরা জানি যে এই যে শক্তি গ্রহণ করে এখানে চলে গেল ইলেকট্রনটা লাফ দিয়ে, সে চিরকাল এই অবস্থায় থাকতে পারবে না। দেখা যাচ্ছে যে যখনই শক্তি গ্রহণ করে উপরের শক্তি স্তরে গেছে সাথে সাথেই শক্তিটা বিকিরণ করে দেবে, মানে শক্তিটা ছেড়ে দেবে, রিলিজ করে দেবে। ছেড়ে দেওয়ার সাথে সাথেই সে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। যখন ইলেকট্রন শক্তি ছাড়বে সেই ছাড়া শক্তি আমরা বিকিরিত শক্তি হিসেবে বা বর্ণালী হিসেবে দেখতে পাবো। তো যেহেতু রাদারফোর্ডের মডেল এই শক্তি স্তর সম্পর্কে কোনো ক্লিয়ার ধারণাই দেয়নি, সুতরাং আমরা সহজে বলতে পারি যে রাদারফোর্ডের মডেল বর্ণালীর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু আমরা যদি বোরের মডেল দেখি, বোরের মডেলে আমরা দেখতেছি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেন, হাইড্রোজেনে আমরা জানি একটা ইলেকট্রন থাকে, তো হাইড্রোজেনের বর্ণালী সে ব্যাখ্যা করতে পারতেছে। কিন্তু যখন ইলেকট্রনের সংখ্যা অধিক হয়ে যাচ্ছে অর্থাৎ যখন হিলিয়াম, তারপর হচ্ছে এর উচ্চতর পরমাণু সোডিয়াম, পটাশিয়াম এইগুলো হচ্ছে, তখন বোর পরমাণু মডেল এর ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু সাফল্য আমরা দেখতেছি যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিছে এবং তার মাধ্যমে পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা গবেষণা করে অন্যান্য মৌলের বর্ণালী ব্যাখ্যা দিতে পারছে। তো এই ছিল এই ৩টা তুলনা। এর পরবর্তী তুলনায় যদি আমরা যাই, পরবর্তী তুলনা হচ্ছে গিয়ে এদের স্থায়িত্বের কারণ হচ্ছে গিয়ে রাদারফোর্ডের মডেলের যে স্থায়িত্বের কারণ সেটা হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল এবং এর ঘূর্ণন জনিত কেন্দ্রমুখী বলের লব্ধি ফল। তো এই কথাটা এটা বলতেছে যে যদি আমরা একটু চিত্র আঁকি, এইখানে দেখতেছি যে একটা পরমাণুর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। আচ্ছা, এইখানে তো রাদারফোর্ডের মডেল কোনো শক্তি স্তর সম্পর্কে ধারণা দিতে পারেনি। তো এইখানে যদি আমরা দেখি যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতেছে, তো এখানে পজিটিভ চার্জ ধরে যে ইলেকট্রন যে কোনো একটা কক্ষপথ দিয়ে ঘুরতেছে, ঘোরার সময় আমরা জানি যে আমরা জানি যে এইখান থেকে ইলেকট্রন এবং এই পজিটিভ চার্জ দুইটা চার্জের মধ্যে যে বল, সেই বল একটা কাজ করবে। আমরা জানি যে সেই বলের মান F is equal to C Q1 Q2 divided by
ডি স্কয়ার। তো এই যে বল, সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই ইলেকট্রন এবং পজিটিভ চার্জের মধ্যে বল হচ্ছে কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রন যেহেতু ঘুরতেছে, ঘোরার ফলে যে বাইরের কেন্দ্র বিমুখী বল সেটা হচ্ছে গিয়ে F = mv স্কয়ার বাই r। তো এই দুইটা বল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রন গুলো ঘুরতে পারতেছে। একটার দিকে ছিটকেও চলে যাচ্ছে না। যদি কেন্দ্র বিমুখী বল বেশি হতো সে বাইরের ছিটকে চলে যেত, আর যদি কেন্দ্রমুখী বল বেশি হতো তাহলে সে ভিতরের দিকে চলে আসতো। কিন্তু দেখা যাচ্ছে যে এই কেন্দ্রমুখী বল, তার মানে কেন্দ্রমুখী বলকে যদি আমরা ধরি F1 আর কেন্দ্র বিমুখী বলকে যদি ধরি আমরা F2, তো F1 আর F2 পরস্পর সমান হওয়ার কারণে আমরা দেখতেছি যে এই মডেলের স্থায়িত্ব লাভ করতেছে। তো রাদারফোর্ড বলছিল যে তার মডেলের স্থায়িত্বের কারণ হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণনজনিত কেন্দ্র বিমুখী বলের মান, কেন্দ্র বিমুখী বলের লব্ধি ফল। এটা মুখী না, এটা হবে কেন্দ্র বিমুখী বল। এটা একটু মিস্টেক আছে, এটা হবে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ হচ্ছে যে নির্দিষ্ট শক্তির কক্ষপথে আবর্তন করার সময় শক্তির শোষণ বা বিকিরণ না করা। অর্থাৎ শক্তির শোষণ যদি করতো, শক্তির শোষণ করে সে উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারতো, আবার শক্তি বিকিরণ করলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে যেত। তো আমরা দেখতেছি, আমরা আবার জানি যে শক্তি শোষণও করে, বিকিরণও করে। অর্থাৎ কখন করে? যখন আমরা বাইরে থেকে কখনো শক্তি দিই। অর্থাৎ স্টার্ক প্রভাব কি বলতেছিল? যখন আমরা বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র দিই। আর জিমান প্রভাব কি বলতেছিল? যখন আমরা বাইরে থেকে চুম্বক ক্ষেত্র দিই। যখন আমরা বাইরে থেকে শক্তি প্রদান করব, তখন ইলেকট্রন গুলো শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে পারে, অর্থাৎ অথবা শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে যাইতে পারে। তো বাহ্যিক শক্তি যখন আমরা দিব না, তখন দেখা যাবে যে নির্দিষ্ট শক্তির ইলেকট্রন শুধুমাত্র নির্দিষ্ট শক্তিতেই আবর্তন করতেছে। অর্থাৎ প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে সে সবসময় প্রথম শক্তি স্তরে থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন সে সারা জীবনই দ্বিতীয় শক্তি স্তরে থাকবে। কখন? যখন আমরা বাইরে থেকে কোনো শক্তি দিব না। অর্থাৎ এই অবস্থায় যখন থাকবে তখন এই যে পরমাণু, এই পরমাণুর কোনো বিনাশ হবে না, সারা জীবনই সে এই অবস্থায় থাকতে পারবে। এটা ছিল বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ। আচ্ছা, এর পরবর্তীতে যদি দেখি তাহলে দেখা যায় যে রাদারফোর্ডের যে মডেল, এটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা আগেই দেখছি যে রাদারফোর্ডের মডেল সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। তো এই সৌরজগতের সাথে তুলনা করা ছিল একটা ভুল, সেই ভুলটা সীমাবদ্ধতাও সেই রাদারফোর্ডের মডেলের যে ভিডিও সেইখানে তুলে ধরা হয়েছে। আর বোর পরমাণু মডেলে দেখা যায় যে এরকম কোনো ত্রুটি ছিল না। আর আরেকটা কথা আমরা জানি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেল একটা অস্থায়ী মডেল। কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব কি বলছিল? কোন চার্জিত কণা যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সেই কণা কেন্দ্রে পতিত হবে, কেন্দ্রে পতিত হওয়ার ফলে সেই মডেলটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে এই রাদারফোর্ডের মডেল ছিল একটা অস্থায়ী মডেল, কিন্তু বোরের মডেলে এই ত্রুটি ছিল না। এটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ছিল একটা স্থায়ী মডেল। এই ছিল মূলত রাদারফোর্ডের মডেল এবং বোরের মডেলের মধ্যে যে তুলনা, সেই তুলনা ছিল এটা। এবং দেখবো MBR is equal to NH divided by 2 পাই। তো আমরা আগেই বোর পরমাণু মডেলে বলছি যে বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা ছিল যে MBR is equal to H/2 পাই এর গুণিতক। এটা কিভাবে আসলো বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি, সে শুধু বলছিল এই মানটা এটা সমান হবে, এবং পরীক্ষামূলক মানের সাহায্যে আমরা দেখতেছি যে এই মানটা সমান হয়ে যাচ্ছিল। কিন্তু কিভাবে আসতেছিল এর সঠিক ব্যাখ্যা যখন আমরা পাইনি, তখন দেখা যাচ্ছে যে ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন নামক দুইজন বিখ্যাত বিজ্ঞানী এই সমস্যাটা সমাধান করে এবং এর সঠিক ব্যাখ্যা দেয়। তো এখন যদি আমরা দেখি প্লাঙ্কের যে সূত্র, সেই সূত্রটা জানি E is equal to h নিউ। এখন আমরা যদি এর পরিচয় দেখি, h হচ্ছে গিয়ে আমরা প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.63 × 10⁻³ জুল সেকেন্ড, এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তো এখন আমরা এটা দেখতেছি, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের সূত্র। এরপর আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র, সেই সূত্রটা জানি আমরা E is equal to mc স্কয়ার। এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সূত্র, এটা আমরা সবাই জানি। তো এখন যদি আমরা দেখি ম্যাক্সওয়েল যে সূত্র দিয়েছে ইকুয়াল টু h নিউ, এবং আইনস্টাইন যে সূত্র দিয়েছে সেটা হচ্ছে ইকুয়াল টু mc স্কয়ার। এখন আমরা যদি দেখি mc স্কয়ার আর h নিউ দুইটাই যেহেতু শক্তি, সেহেতু আমরা লিখতে পারি mc স্কয়ার is equal to h নিউ। তো mc স্কয়ার ইকুয়াল টু h নিউ যদি আমরা লিখি, এখন আমরা 9 এ একটা সূত্র দেখছিলাম v is equal to দেখছিলাম f ইনটু ল্যামডা। তার মানে v is equal to f ইনটু ল্যামডা ছিল। তার মানে একটা বেগ, যে কোনো বেগ, তার ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান। তো আমরা যখন আলোর বেগ নিয়ে কাজ করব, তখন আমরা v জায়গায় আমরা c বসাইতে পারি, এবং ফ্রিকোয়েন্সি f ও একটা ফ্রিকোয়েন্সি, আমরা নিউ একটা ফ্রিকোয়েন্সি বসাইতে পারি, আর ল্যামডা তো ল্যামডা থাকতেছেই। তার মানে আমরা এখানে দেখতেছি নিউ এর মান আমরা কি বসাইতে পারি? নিউ এর মান বসাইতে পারি c ডিভাইডেড বাই ল্যামডা।
তার মানে আমরা নিউ এর মান বসাইতে পারি সি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে এইখানে আমরা নিউ এর মান বসাই দিছি সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে আমরা যদি দেখি একটা সি কাটাকাটি হওয়ার পর থাকে এমসি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু আসতেছে এইচ ডিভাইডেড বাই এমসি। তো সি যেহেতু আলোর বেগ, আমরা যদি যে কোনো বেগ সি জায়গায় যদি আমরা ভি ইউজ করি, তাহলে আমার পরবর্তী যে সূত্রটা আসতেছে সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। তো মূলত ডি ব্রগলি এই কম্বিনেশনটা করছিল বলে এই সমীকরণকে বলা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। তো দেখতেছি যে ম্যাক্স প্লাঙ্ক আইনস্টাইন দুইজনের সূত্রের সমন্বয়ে ডি ব্রগলি সমীকরণ আমরা যখন পাই, এর পরবর্তীতে যে কথাটা আসে, আমরা দেখতেছি যে ডি ব্রগলি সমীকরণ যখন দেখতেছি তখন আমরা দেখতেছি ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ইলেকট্রনের তরঙ্গ ধর্মের কথা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য আছে তার অবশ্যই তরঙ্গ ধর্ম আছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। আর আগে থেকেই আমরা জানি ইলেকট্রনের কণা ধর্ম আছে। সুতরাং আমরা বলতে পারি ইলেকট্রনের দুই ধরনের ধর্ম আছে, একটা আছে তরঙ্গ ধর্ম আর আরেকটা হচ্ছে গিয়ে কণা ধর্ম। তার মানে ইলেকট্রনের দ্বৈত ধর্ম আছে, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে গিয়ে কণা ধর্ম। তো এখন আমরা যদি দেখি যে ইলেকট্রনের যেহেতু তরঙ্গ ধর্ম আছে, সুতরাং আমরা বলতে পারি যে এইখানে ধরি যে একটা ইলেকট্রন আছে, তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তার মানে যখন কণা ধর্ম আছে তখন ইলেকট্রনকে আমরা একটা কণা হিসেবে বিবেচনা করতেছি, এখানে একটা কণা, এখানে একটা কণা। কিন্তু যখন আমরা দেখতেছি ডি ব্রগলি সমীকরণের মাধ্যমে ইলেকট্রনের শুধু কণা না, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। সুতরাং আমরা বলতে পারি যে এক একটা কণা, এই একটা কণা, এই পুরোটুক মিলে একটা কণা আছে। তার মানে এই একটা কণা এক একটা তরঙ্গের মতো আচরণ করতেছে। তার মানে বলতে পারি যে একটা কণা না, এখানে এক একটা করে তরঙ্গ আছে। তো এখানে একটা ইলেকট্রনের কক্ষপথে কতগুলো তরঙ্গ আছে আমরা সেটা জানি না। তো আমরা ধরতেছি যে এখানে কতগুলো ইলেকট্রন আছে আমরা জানি না। তো ধরতেছি যে আমার এন সংখ্যক ইলেকট্রন আছে। তো এন সংখ্যক ইলেকট্রন কোথায় আছে? এন সংখ্যক ইলেকট্রন পুরোপুরি একটা কক্ষপথে আছে। তো কক্ষপথ যেহেতু বৃত্তাকার, সেহেতু এন সংখ্যক ইলেকট্রন পুরো কক্ষপথের পরিধি জুড়ে আছে। তো পরিধির সূত্র আমরা কি জানি? পরিধির সূত্র জানি আমরা টুয়াইস পাই ইন্টু আর। তার মানে আমরা দেখতেছি যে টুয়াইস পাই আর অঞ্চল জুড়ে আসে এন সংখ্যক ইলেকট্রন। তো এখানে সেটাই বলা হয়েছে, টুয়াইস পাই আর অঞ্চল জুড়ে আছে এন সংখ্যক ইলেকট্রন। তো এখানে আমরা দেখতেছি যে টুয়াইস পাই আর এখান থেকে এন সংখ্যক ইলেকট্রন যেহেতু আছে, ইলেকট্রনের এখান থেকে এন ইলেকট্রন না লিখে আমরা লিখতে পারি এন সংখ্যক ল্যামডা। তার মানে ইলেকট্রনের যেহেতু তরঙ্গ ধর্ম আছে, সেহেতু ইলেকট্রনকে আমরা কণা ধর্ম থেকে আমরা তরঙ্গ ধর্মে কনভার্ট করতে পারি। তো ল্যামডার মান আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে পাইছি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমবি। এটা যখন আমরা বসাইছি, তারপর যখন আমরা আর গুণ করছি, আর গুণ করে পাইছি 2 পাই আর ইনটু এমবি ইজ ইকুয়াল টু এনএইচ। তারপরে এর পরবর্তী ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যেটা পাইছি এমবি আর ইজ ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। সুতরাং ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে এইচ বাই 2 পাই এর এন গুণিতক। তো বোর পরমাণু মডেল যখন বলছিল এই সূত্রটা সে দেখাইছিল, দেখাইয়ে পরীক্ষামূলক মাধ্যমে যখন প্রমাণ করছিল, তার পরবর্তীতে আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক এবং ডি ব্রগলি তিনজন মিলে এটা প্রমাণ করলো এমভিআর ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 পাই। তো এইটা ছিল মূলত এমভিআর কৌণিক ভরবেগের যে সূত্র তার প্রমাণ। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলতেছে? আমরা জানি যে ইলেকট্রন যেহেতু একটা খুবই গতিশীল একটা কণা, ইলেকট্রন প্রায় আলোর বেগে চলে। তো যেহেতু প্রচুর বেগে চলে, সেহেতু অনেক বেগে চলার কারণে আমরা এটা কোথায় আছে সেটা যদি নির্ণয় করে ফেলি, তার মানে আমরা দেখতেছি ইলেকট্রন গুলো চলতেছে এই পথে। তো ধরি ইলেকট্রন গুলো এই পয়েন্টে আছে, তার মানে এ পয়েন্টে আছে। তো আমরা যদি এই পয়েন্টটা সঠিকভাবে ডিটেক্ট করতে পারি, পয়েন্ট সঠিকভাবে ডিটেক্ট করতে পারলে এর যে ভরবেগ সেটা আমরা সঠিকভাবে ডিটেক্ট করতে পারবো না। অথবা আমরা যদি ধরি যে আমরা ইলেকট্রনের ভরবেগ জানি, তো ইলেকট্রনের যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে কোথায় আছে সেটা নির্ণয় করতে পারবো না। সুতরাং আমরা দেখতেছি যে একসাথে আমরা দুইটা কখনো নির্ণয় করতে পারবো না। সুতরাং কোথায় আছে সেটা নির্ণয় করতে পারলে আমরা ভরবেগ নির্ণয় করতে পারবো না। আর যদি ভরবেগ নির্ণয় করতে পারি তাহলে কোথায় আছে সেটা নির্ণয় করতে পারবো না। সুতরাং দেখতেছি যে একটা যদি আমরা নির্ণয় করতে পারি আর একটা নির্ণয় করতে পারবো না। তো এইটা যেহেতু গতিশীল কণা এই জন্য এরকম হচ্ছে। কিন্তু যদি আমরা একটা দৈনন্দিন ঘটনা দেখি যে একটা বাস যাচ্ছে, বাস এ অবস্থান থেকে বি অবস্থানে চলে গেছে। তো বাস আমরা দেখতেছি যে বি অবস্থানে যেখানে আছে তার বেগ আমরা জানি, ভরও জানি। তো সুতরাং আমরা অবস্থানও এখান থেকে নির্ণয় করতে পারতেছি, আমরা ভরবেগও নির্ণয় করতে পারতেছি। কারণ কি? তার গতি খুবই কম। কিন্তু গতি যদি অনেক বেশি হয় তাহলে আমরা
এখান থেকে ভরবেগও যদি আমরা অবস্থান নির্ণয় করি তাহলে ভরবেগ নির্ণয় করতে পারবো না, আর যদি ভরবেগ নির্ণয় করি তাহলে আমরা অবস্থান নির্ণয় করতে পারবো না। এটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এখানে দেখতেছি যে x1 যদি একটা অবস্থান হয় আর x2 যদি শেষ অবস্থান হয়, তাহলে আমরা দেখতেছি যে আমার অবস্থানের যে ত্রুটি সেটা হচ্ছে x2 - x1, তার মানে ডেল x আমার অবস্থানের ত্রুটি আর ডেল p হচ্ছে গিয়ে আমার ভরবেগের ত্রুটি। তো এই দুইটা ত্রুটির গুণফল হবে গ্রেটার দ্যান ইকুয়াল h ডিভাইডেড বাই 4 পাই। তো h ডিভাইডেড বাই 4 পাই এর বড় হবে এই অবস্থানের ত্রুটি এবং ভরবেগের ত্রুটির গুণফল। তো আমরা জানি h ডিভাইডেড বাই 2 পাই, h ডিভাইডেড বাই 2 পাই, h ডিভাইডেড বাই 2 পাই কে বলা হয় হচ্ছে কি h কাট। h কাট মানে কি? h কাট মানে হচ্ছে কি আমরা সংশোধিত প্লাঙ্কের ধ্রুবক অথবা হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক বলা হচ্ছে h কাট। তার মানে h কাট মানে h ডিভাইডেড বাই 2 পাই। তো h ডিভাইডেড বাই 2 পাই এর জায়গায় আমরা h কাট বসাই দিছি। বসাই দেওয়ার পর আমরা যে সূত্রটা পাইছি লাস্ট সূত্র, এটা হচ্ছে মূলত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তার মানে এই অবস্থান এবং ভরবেগের ত্রুটির গুণফল হবে গ্রেটার দ্যান ইকুয়াল h ডিভাইডেড বাই h কাট ডিভাইডেড বাই 2 পাই। তো এর পরবর্তীতে এখান থেকে যে সেটাই দেখানো হয়েছে অবস্থানের ত্রুটি ডেল এক্স এবং ভরবেগের ত্রুটি হচ্ছে ডেল বি। তো এর পরবর্তীতে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ। তো শ্রোডিঞ্জারের সমীকরণ কি করে? ইলেকট্রনের ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে। তো আমরা যদি দেখি যে বোর পরমাণু মডেল কি বলতেছিল, ইলেকট্রন হচ্ছে দ্বিমাত্রিক। তার মানে একটা কয়েনের মতো, কয়েন যেমন দ্বিমাত্রিক সেই ইলেকট্রনের কক্ষপথ সেরকম দ্বিমাত্রিক। কিন্তু আমরা জানি যে ত্রিমাত্রিকের একটা উদাহরণ কি হতে পারে? পৃথিবীর মতো গোলক, তারপর একটা ফুটবল, যেটা হচ্ছে কি একটা স্ফিয়ার বা গোলক, মানে চারপাশ থেকে যার গঠন দেখা যায়, তার মানে ত্রিমাত্রিক। তো বোর পরমাণু মডেল যখন বলতেছিল দ্বিমাত্রিক, তার যে ত্রুটিটা দেখা যাচ্ছিল সেই ত্রুটি দূর করলো শ্রোডিঞ্জার। শ্রোডিঞ্জার একটা সমীকরণ দিল। এই সমীকরণের মাধ্যমে যদি আমরা মান বসাই তাহলে দেখতে পারি যে ইলেকট্রন মূলত ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক না। তো সমীকরণটা ছিল ডেল স্কয়ার সাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার। তার মানে এক্স এর সাপেক্ষে সাই এর দ্বিতীয়বার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি? এটা মূলত ক্যালকুলাসে আলোচনা করা হয়। তারপর কি ওয়াই স্কয়ারের ওয়াই এর সাপেক্ষে সাই এর দ্বিতীয় সেকেন্ড ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে সাই এর সেকেন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্লাস 8 পাই স্কয়ার এম ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস ই মাইনাস ইউ ইনটু সাই। তো যেখানে দেখা যাচ্ছে সাই হচ্ছে তরঙ্গের দ্বিমাত্রিক বিস্তৃতি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি এবং ইউ হচ্ছে ইলেকট্রনের মোট স্থিতিশক্তি। মূলত শ্রোডিঞ্জারের এই সমীকরণের মাধ্যমে আমরা যে ইলেকট্রনের ত্রিমাত্রিক গঠন এটা ব্যাখ্যা করতে পারি। তো সুতরাং আমরা এখানে যা দেখতেছি যে যতগুলো রাদারফোর্ডের মডেলের ত্রুটি ছিল সেই ত্রুটি দূর করলো হচ্ছে বোরের মডেল। তো বোরের মডেলের যে ত্রুটিগুলো দূর ছিল সেই ত্রুটিগুলো মূলত বিভিন্ন বিজ্ঞানী যেমন আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক, ডি ব্রগলি, শ্রোডিঞ্জার, হাইজেনবার্গ সকলে মিলে এই ত্রুটিগুলো মূলত দূর করলো। তো এইগুলো ছিল মূলত সবগুলো মডেল, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, এই মডেলগুলোর তুলনা। তো এই মডেলগুলোর তুলনা যদি আমরা জানতে পারি তো মোটামুটি এই অধ্যায়ের একটা পার্টের কিছু অংশ শেষ হচ্ছে। তো এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা নিয়ে পরবর্তীতে এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হবে স্তর সম্পর্কে, তারপর জানতে হবে উপশক্তি স্তর সম্পর্কে। তো এইখানে মূলত একটা গঠন দেখানো হয়েছে, সেই গঠনটা মূলত আমার আহ্বাও নীতি ব্যাখ্যা করার জন্য লাগে। তো এর পরবর্তী যে টপিক সেটা হচ্ছে গিয়ে আমার আহ্বাও নীতি। তো আহ্বাও নীতির মাধ্যমে আমরা জানতে পারি যে ইলেকট্রন প্রথম কোথায় প্রবেশ করবে। তো আমরা দেখতেছি যে এইখান থেকে যদি একটা ঘরের সাথে তুলনা করা হয়েছে, ঘরের এইখানে ধরা হয়েছে প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, চতুর্থ তলা। তো এখানে দেখানো হয়েছে প্রথম তলায় মাত্র একটা রুম, তার মানে 1s, এই রুমটা হচ্ছে 2s 2p, এই রুমটা হচ্ছে 3s 3p 3d, এখানে যে রুমগুলো আছে 4s 4b 4d 4m। তো এখানে দেখতেছি যে আমরা যখন দেখবো যে প্রথমে একজন মানুষ আসলে কোথায় যাবে, প্রথমে সে যাবে নিচের তলায় যাবে, তারপর আস্তে আস্তে সে উপরের তলায় যাবে। তো মূলত এটাই এখানে দেখানো হয়েছে। তার মানে প্রথমে 1s এ যাবে, তারপর 2s 2p, তারপর সেটা ফিল আপ করে 3s 3p 3d ফিল আপ করে তারপর 4s 4p 4d 4m। তো এই নিয়মগুলো মূলত কিভাবে আমরা ব্যাখ্যা করব সেটা মূলত আহ্বাও নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে যদি আমরা কিছু চিত্র দেখি তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তেমন কিছুই না, সেটা হচ্ছে প্রথমে আমরা অনের যেটা আছে সেটা এস আঁকবো, তারপর টু এস যেটা আছে এস আর পি সেটা আঁকবো, থ্রি যেটা আছে এস পি ডি সেটা আঁকবো, ফোর এ যেটা আছে এস পি ডি এফ, এই চারটা আঁকবো। আঁকার পর কি করব, উপর থেকে নিচে জাস্ট আমরা আড়াআড়ি টান দিব।
তো উপর থেকে নিচে সবগুলো এরকম টান দেওয়া হয়েছে, দেওয়ার পর কি করা হয়েছে যে প্রথম থেকে শুরু হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। তার মানে আমরা অ্যারো শুরু দেখবো, শুরু 1s শেষও 1s। এখান থেকে দেখতেছি দ্বিতীয় অ্যারো শুরুও 2s শেষও 2s। তো প্রথমে 1s লেখা হয়েছে, তারপর 2s লেখা হয়েছে। তারপর যদি দেখি 3 নাম্বার অ্যারো শুরু হচ্ছে গিয়ে 2p, শেষ হচ্ছে গিয়ে 3s, তো এটা লেখা হয়েছে। তারপরে দেখি 4 নাম্বার অ্যারো শুরু হচ্ছে 3d, তারপর হচ্ছে শেষ হচ্ছে গিয়ে 3d আমরা দেখতেছি, তারপরে হচ্ছে গিয়ে 4p। তো মূলত এখান থেকে তারপর হচ্ছে গিয়ে 4d। তো এখন যদি আমরা এরকম দেখি যে ইলেকট্রন গুলো মূলত এইভাবে বিন্যাস করতেছি। তো প্রথমে যাবে 1s এ, তারপর যাবে 2s এ, তারপর যাবে 2p তে। তো এগুলো মুখস্থ করা সত্যি খুবই কঠিন। তো আমরা জানি যে ইলেকট্রন সর্বপ্রথম কোথায় যাবে, এই কোথায় যাবে সেইটা যে ব্যাখ্যা করে যে নীতির মাধ্যমে, সেই নীতিটাকে বলা হচ্ছে গিয়ে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতিটা মূলত কি? তো আমরা জানি যে আউফবাউ হচ্ছে গিয়ে একটা জার্মান ওয়ার্ড। তো জার্মান ওয়ার্ড মানে কি, এই জার্মান ওয়ার্ডটার মানে কি? তো আউফবাউ মানে হচ্ছে গিয়ে বিল্ডিং আপ, বিল্ডিং আপ তার মানে কি আস্তে আস্তে উপরের দিকে ওঠা। আউফবাউয়ের ইংরেজি কি? বিল্ডিং, বিল্ডিং আপ। তার মানে বিল্ডিং আপ মানে কি আস্তে আস্তে সে উপর দিকে উঠবে। তো তার মানে আমরা দেখতেছি যে সবচেয়ে ছোট যে সেইখানে আগে যাবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তার মানে আমরা বলতে পারি শক্তি যার সবচেয়ে কম ইলেকট্রন সেখানে প্রথমে যাবে, তারপর যাবে উপরের শক্তি স্তরে। তো শক্তি নির্ণয় করা হয় মূলত কিভাবে? এন প্লাস এল এর মাধ্যমে। তো এন প্লাস এল কি এইটা ব্যাখ্যা করার জন্য যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। তো আউফবাউ নীতি ব্যাখ্যা করতে গেলে আমার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকা দরকার। তো এখানে আমরা দেখতেছি শক্তি নির্ণয় করা হয় কিভাবে? এন প্লাস এল এর মাধ্যমে। তো এন দেখতেছি কি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এলটা কি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অথবা সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। তো এখান থেকে যদি আমরা 3s এর শক্তি দেখি, তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে যেহেতু 3s এ আছে সেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কি 3। যেহেতু এস এ আছে, এসটা হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, এস এর কিছু আমরা এখান থেকে দেখতেছি সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যার কিছু মান দেওয়া আছে। যেহেতু এস এর মান 0, পি এর মান হচ্ছে গিয়ে 1, ডি এর মান 2, এফ এর মান 3, তার মানে 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো 3s যদি দেখি, এন এর মান হচ্ছে গিয়ে 3, এস এর মান এখানে দেখছি 0, তাহলে তার মোট শক্তি হচ্ছে গিয়ে 3 প্লাস 0। তো এইভাবে আমরা মোট শক্তি বের করে দেখবো যে যার শক্তি কম ইলেকট্রন প্রথম সেইখানে যাবে। তো এখানে যদি তুলনা করে দেখি, আমরা দেখতেছি এন এর মান 2 আর এস এর মান 0, তো মোট মান হচ্ছে 2 প্লাস 0 অর্থাৎ 2। এখানে যদি দেখি এন এর মান 2, পি এর মান এখানে দেখতেছি 1, তার মানে মোট শক্তি হবে 2 প্লাস 1 মানে 3। তার মানে এখানে দেখতেছি এটা 2 এটা 3, তার মানে শক্তি যার কম সেখানে ইলেকট্রন, মানে যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, এই জন্য 2s আগে যাবে। এখন 4d, 4p আর 4d এর মধ্যে যদি তুলনা করি, তো এখানে দেখতেছি 4 হচ্ছে এন, এন এর মান হচ্ছে গিয়ে 4, তার মানে এন প্লাস এল এর মান কত হবে? এন এর মান হচ্ছে গিয়ে 4 আর পি এর মান হচ্ছে গিয়ে কত? 4 প্লাস পি এর মান এখানে আমরা দেখতেছি পি এর মান হচ্ছে গিয়ে 1, তার মানে 4 প্লাস 1 হবে কত? 4 প্লাস 1 হবে হচ্ছে গিয়ে 5। এখন যদি 4d দেখি, 4d এর মান কত হবে? আমরা দেখতেছি এন এর মান হচ্ছে গিয়ে 4, এন এর মান হচ্ছে গিয়ে 4 আর হচ্ছে ডি এর মান কি? এস এর মান 0, পি এর মান 1 আর ডি এর মান হচ্ছে গিয়ে 2, তার মানে 4 প্লাস 2 এটা হবে হচ্ছে গিয়ে 6। তার মানে দেখতেছি যে 5 অবশ্যই ছোট, তার মানে 5 এ প্রথম ইলেকট্রন যাবে, তার মানে 4p তে আগে ইলেকট্রন যাবে, 4d তে তারপরে ইলেকট্রন যাবে। তো এইখান থেকে আমরা কি দেখতেছি যে আউফবাউ নীতি বলতেছে শক্তি যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে, আর শক্তি যার বেশি সেইখানে পরে ইলেকট্রন যাবে। তো শক্তি কার কম কার বেশি সেটা জানার জন্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এন প্লাস এল এর মান যার বেশি তার শক্তি বেশি, যার এন প্লাস এল এর মান কম তার শক্তি কম। যেখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। তো এইখান থেকে আমার যে বিষয়টা জানতে হবে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি। তো এর পরবর্তী টপিক আসতেছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে 2 নাম্বারটা হচ্ছে গিয়ে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বারটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন যদি আমরা দেখি আমার কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত আমার পরমাণুর আকারটা নির্দেশ করতেছে। তো পরমাণু কত বড় অথবা কত ছোট এটা মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এখানে দেখতেছি যে দুইটা চিত্র দেখবো, এখানে দেখতেছি যে শক্তি স্তর এর আছে একটা দুইটা, এর আছে দুইটা শক্তি স্তর, আর যদি এর দেখি এই এই পরমাণুর আছে একটা দুইটা তিনটা চারটা। তো এইখানে দেখতেছি কে বড়।
তার মানে এখানে দেখতেছি এই ১ নাম্বারটা থেকে ২ নাম্বারটা অবশ্যই এটা হচ্ছে গ্রেটার দ্যান। তার মানে কেন গ্রেটার দ্যান? দেখতেছি যে এর আকার বড়। তো আকার বড় কিভাবে আমরা নির্ণয় করতেছি? দেখতেছি যে যার শক্তি বেশি, এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা, ৪ টা শক্তি, আর এখানে মাত্র ২ টা শক্তি স্তর। তো শক্তি স্তর যার বেশি হবে তার আকার হবে বড়। তো এইখান থেকে এখান থেকে তাহলে দেখতেছি আমার ২ টা শক্তি স্তর আছে। এইজন্য n এর মান হচ্ছে গিয়ে 2। তার মানে দেখতেছি যে বাইরে থেকে আমরা যেটা দেখব, তার মানে শক্তি স্তর যে কয়টা আছে সেটা হচ্ছে গিয়ে n, এবং n এর মান হচ্ছে গিয়ে 2, এবং এইটা হচ্ছে গিয়ে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এখান থেকে যদি আমরা দেখি n এর মান হচ্ছে গিয়ে 4, তার মানে যার যে কয়টা শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরটা হচ্ছে n, এবং এই n টাকে আমরা বলতেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো দেখতেছি যার n এর মান বড়, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বড়, তার আকারও বড়। এইজন্য বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার নির্দেশ করে থাকে। তো এখন আমরা যদি এটাকে একটা বিল্ডিং এর সাথে তুলনা করে থাকি, তো আমরা যদি দেখি একটা বিল্ডিং যদি আমরা বাইরে থেকে দেখি, বাইরে থেকে দেখে আমরা কি বুঝবো? অবশ্যই বাইরে থেকে দেখে বুঝবো আমরা বিল্ডিং এ কয়টা তলা আছে। তার মানে আমরা দেখতে পারি, বলতে পারি যে ৩ তলা বিল্ডিং, ৪ তলা বিল্ডিং, আমরা বড়জোরে এটা বলতে পারবো বিল্ডিং এর বাইরে থেকে যদি দেখি। কিন্তু ভিতরে কয়টা রুম আছে, কয়টা ফ্ল্যাট আছে, এগুলো কিন্তু আমরা বাইরে থেকে দেখে বলতে পারবো না। তো বাইরে থেকে দেখে আমরা কি বলতে পারবো? একটা পরমাণু বাইরে থেকে দেখে বলতে পারবো সেটা বড় নাকি ছোট। কিন্তু ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা কিন্তু বাইরে থেকে দেখে বলতে পারবো না, আমার মলিকুলার গঠন দেখতে হবে। তো সেম এই বিল্ডিং এর সাথে যদি আমরা এই পরমাণু তুলনা করি, তো আমরা বাইরে থেকে দেখে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে বিল্ডিং কত বড়। পরমাণুর ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখে বলতে পারবো পরমাণুটা কত বড়। তার মানে এই বিল্ডিং এর সাথে যদি তুলনা করি, তাহলে বিল্ডিং এর কয়টা তলা আছে সেটার সাথে আমরা যদি তুলনা করি, তাহলে দেখবো পরমাণুর কয়টা শক্তি স্তর আছে। তো এই শক্তি স্তর মূলত আমার পরমাণুর আকার নির্দেশ করে থাকে। তো এর পরবর্তীতে যে কোয়ান্টাম সংখ্যাটা আসবে সেটা হচ্ছে গিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত পরমাণুর আকৃতি নির্দেশ করে। এইটা আমরা মূলত কিভাবে ব্যাখ্যা করব? তো আমরা দেখতেছিলাম, আমরা বিল্ডিং এর সাথে তুলনা করতেছিলাম পরমাণুকে। তো যদি বিল্ডিং দেখি, বিল্ডিং এ দেখবো যে আমরা বাইরে থেকে দেখে বলতেছিলাম যে বিল্ডিং এর মূলত ৪ তলা আছে। তো বাইরে থেকে আমরা দেখে বুঝতেছিলাম পরমাণু কত বড়, অর্থাৎ পরমাণুতে কতগুলো শক্তি স্তর আছে। তো শক্তি স্তর যদি আমরা এখন যদি দেখি, ভিতরে একটা বিল্ডিং এর ভিতরে কয়টা ফ্ল্যাট আছে এটা দেখার জন্য আমার অবশ্যই বিল্ডিং এর ভিতরে ঢুকতে হবে। তো ফ্ল্যাট গুলো কেমন? দেখবো যে কোন ফ্ল্যাট একটা ছোট, একটা ফ্ল্যাট বড়। তো সবগুলো ফ্ল্যাট তো একরকম হবে না। তো ফ্ল্যাট গুলো একটা ছোট, একটা বড়, একটা দেখবো যে ফ্ল্যাটের শেপটা মূলত এরকম, একটা দেখবো ফ্ল্যাটের শেপ এরকম। তার মানে ফ্ল্যাট গুলো একটা ফ্ল্যাট এক এক রকম শেপ হইতেই পারে। অথবা যদি আমরা ঘরের তুলনা করি, ঘরের সাথে দেখবো যে একটা ঘর বড়, একটা ঘর ছোট, অর্থাৎ বাথরুম অবশ্যই ছোট হবে, কিচেন অবশ্যই ছোট হবে, কিন্তু বেডরুম অবশ্যই বড় হবে। তো এখান থেকে আমরা এই তুলনা যদি আমরা করে দেখি, তাহলে এখান থেকে দেখব যে পরমাণুর ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, এই যে পরমাণুর একতলা বা একটা শক্তি স্তর, ২ তলা বা দ্বিতীয় শক্তি স্তর, ৩ তলা বা তৃতীয় শক্তি স্তর, আবার ৪ তলা বা চতুর্থ শক্তি স্তর। এখন যদি আমরা দেখি এই একতলাতে আবার দেখতেছি যে ২ টা ফ্ল্যাট আছে। তার মানে এইখানেও একতলাতে মাত্র এই একতলাতেও কিছু ফ্ল্যাট থাকবে। তার মানে কিছু মানে কিছু অঞ্চলে বিভক্ত থাকবে। তো এই অঞ্চলগুলোই হচ্ছে মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত হইতে পারে কি? আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা s হইতে পারে, p হইতে পারে, d হইতে পারে, f হইতে পারে। তো এখান থেকে সেটা দেখতেছি যে একটা ফ্ল্যাট এক এক রকম হয়। এই ফ্ল্যাটটা দেখতেছি, এই ফ্ল্যাটটা হইতে পারে একরকম গোলাকার, এই ফ্ল্যাটটা হইতে পারে দেখতেছি অন্যরকম, যেমন ধরি ডাম্বেল আকার। তো এক একটা ফ্ল্যাট এক এক রকম হয়। তো এখান থেকে আমরা বলতেছি যে আমরা যদি বিল্ডিং এর সাথে তুলনা করি, তো বাইরে থেকে দেখে যেটা বুঝবো যেটা বড় সেটা হচ্ছে কি n বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ভিতরে যে দেখবো এক একটা ফ্ল্যাট এক এক রকম, তার মানে আকৃতি এক এক রকম। অর্থাৎ এই যে শক্তি স্তরগুলো অনেকগুলো সাব স্তরে বিভক্ত, সেইগুলো দেখতে এক একটা এক এক রকম। এই জন্য বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত পরমাণুর আকৃতি নির্দেশ করে। আকৃতি বলতে বোঝাচ্ছে কোনটা গোলাকার দেখতে, কোনটা ডাম্বেল আকার দেখতে, সেইটা মূলত এটা বোঝাচ্ছে। এখন আমরা যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক নির্দেশ করি, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি ৩ এর ক্ষেত্রে নির্ণয় করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যদি ৩ হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে হচ্ছে l হবে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে n কত? 3 -1 পর্যন্ত। তার মানে 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত মানে কি 0, 1 আর হচ্ছে গিয়ে 2। তো 0, 1 আর 2 মানে কি? 0 এর ক্ষেত্রে 0 মানে কি? আমরা জানি 0 মানে হচ্ছে কি s, তার মানে s এর মান 0, 1 মানে কি? 1 এর মান হচ্ছে গিয়ে p, আর 2 মানে কি? 2 মানে হচ্ছে গিয়ে d। তার মানে আমরা দেখতেছি
3 নাম্বার তলায়, 3 নাম্বার তলায় মাত্র ফ্ল্যাটের সাথে বিল্ডিং এর সাথে তুলনা করলে দেখতেছি 3 নাম্বার তলায় 3টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাট হচ্ছে গিয়ে এস ফ্ল্যাট, একটা হচ্ছে পি ফ্ল্যাট, একটা হচ্ছে ডি ফ্ল্যাট। অর্থাৎ এখান থেকে দেখতেছি যে আমার এখানে 3 নাম্বার শক্তি স্তরে 3টা সাব স্তরে বিভক্ত। একটা হচ্ছে এস স্তর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ডি। তো এটা হচ্ছে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে সম্পর্ক সেটা। এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো এখন দেখলাম যে বিল্ডিং এ আমরা কি দেখছিলাম, বিল্ডিং আমরা দেখতেছিলাম একটা বিল্ডিং যদি দেখি, এই বিল্ডিং এ দেখতেছিলাম যে কতগুলো ফ্ল্যাট আছে। তো এখন আমরা দেখব প্রত্যেকটা ফ্ল্যাটে কতগুলো রুম আছে। এখন অর্থাৎ এই যে এস ফ্ল্যাট, এস ফ্ল্যাটে কতগুলো রুম আছে, তারপর পি ফ্ল্যাটে কতগুলো রুম আছে, ডি ফ্ল্যাটে কতগুলো রুম আছে। তার মানে এই যে শক্তি স্তর, শক্তি স্তরগুলো সাব স্তরে বিভক্ত করলাম। এস সাব স্তর, এটা হচ্ছে এস, এইটুকু হচ্ছে ধরলাম পি, এইটুকু ধরলাম ডি। তার মানে এস পি ডি এইগুলো আবার কতগুলো ভাগে বিভক্ত। তো এইটা যদি আমরা দেখি, তো দেখতেছি যে n যখন 3 ছিল তখন l এর মান পাইছিলাম 0 1 2। কিভাবে পাইছিলাম? l is equal to 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 0 থেকে 3-1 পর্যন্ত, তার মানে 0 থেকে 2 পর্যন্ত। তার মানে 0 1 আর 2। তো এখন যদি আমরা দেখি m এর মান কি হইতে পারে, তো m আর l এর মধ্যে যদি আমরা সম্পর্কটা দেখি, m আর l এর মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, m হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এল। তার মানে m হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এল পর্যন্ত। তার মানে m এর মান যদি দেখি, যখন l এর মান 0 হবে অর্থাৎ s হবে, তখন m এর মান কত হবে? প্লাস মাইনাস 0। তার মানে প্লাস মাইনাস যদি 0 হয়, প্লাস মাইনাস 0 মানে কি? শুধু 0। তার মানে l এর মান যখন 0 হবে তখন m এর মান শুধু 0 হবে। তারপরে l এর মান যখন 1 হবে তখন m এর মান কত হবে? m এর মান হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 মানে কি? প্লাস মাইনাস 1 মানে শুরু হবে মাইনাস 1 থেকে, তার মানে মাইনাস 1 থাকবে, 0 থাকবে, তারপরে কি থাকবে? প্লাস 1 থাকবে। তার মানে m এর মান যখন 1 হবে, তার মানে m এর মান 1 কখন হবে? l এর মান 1 কখন হবে? l এর মান 1 হবে যখন আমরা p অরবিটাল নিয়ে কাজ করব। অর্থাৎ p অরবিটালে কি হবে? l এর মান 1 হবে। তার মানে p অরবিটালে যখন l এর মান 1 হচ্ছে, m এর মান হচ্ছে 3টা। তার মানে p ফ্ল্যাটে দেখতেছি আমার 3টা রুম আছে। একটা রুমকে আমরা -1 কে বলতে পারি px, তার মানে p সাবস্ক্রিপ্ট x। যখন এই ফ্ল্যাটটা, এই রুমটাকে বলতেছি, তার মানে 0 যখন, তাকে আমরা বলতেছি py। আর যখন +1 তাকে আমরা বলতেছি p অফ z। তার মানে আমরা দেখতেছি যে যখন m এর মান যখন l এর মান যখন 1, তখন m এর মান 3টা পাচ্ছি। এই 3টা হচ্ছে গিয়ে px, py আর pz। আর যখন m এর মান 2, m এর মান যখন 2 হবে, l এর মান যখন 2 হবে তখন m এর মান হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2। m এর মান হবে গিয়ে প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 মানে কি? -2 থেকে শুরু হবে, -2, -1, 0, 1 আর 2। তার মানে দেখতেছি যে যখন আমরা l এর মান যখন আমার 2 হচ্ছে, তার মানে আমরা যখন ডি অরবিটাল নিয়ে কাজ করতেছি, ডি অরবিটাল মানে কি 2, তখন m এর ক্ষেত্রে আমরা দেখতেছি 5টা ঘর পাচ্ছি। 5টা ঘর কি? তার মানে এই ডি ফ্ল্যাট অনেক বড়, এই ফ্ল্যাটে 5টা ঘর আছে। এই 5টা ঘর মূলত কি? এই 5টা ঘর মূলত হচ্ছে গিয়ে -2, -1, 0, 1, +1, +2। তো -2 বলতে কি বুঝাচ্ছে? -2 কে বলা হচ্ছে dxy, তারপর dyz, dzx, dx² y², dz²। তো মূলত এগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো এই ছিল প্রধান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক। তারপরে দেখতেছি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝাচ্ছে? স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত একটা ঘূর্ণন নির্দেশ করতেছে। তো আমরা এখন দেখতেছি যে আমরা যখন দেখতেছিলাম আমরা ডি ফ্ল্যাটের কথা বলতেছিলাম, ডি ফ্ল্যাটে কয়টা রুম ছিল? ডি ফ্ল্যাটে 5টা রুম ছিল। 5টা রুম কি ছিল? -2 থেকে শুরু করে, -2 ছিল, -1 ছিল, 0 ছিল, +1 ছিল, তারপর কি ছিল? +2 ছিল। তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে এই ফ্ল্যাটে এই 5টা রুম ছিল। এখন দেখবো এই রুমে কতগুলো মানুষ থাকতে পারবে। অর্থাৎ একটা রুমে আমরা ধরি যে সর্বোচ্চ 2টা মানুষ থাকতে পারবে। তো একটা শর্ত আছে এই রুমে। এর শর্তটা হচ্ছে একজন যদি এই দিকে মুখ করে ঘুমায়, একজন যদি এই দিকে মুখ করে ঘুমায়, আর একজন অবশ্যই বিপরীত দিকে মুখ করে ঘুমাইতে হবে। তার মানে এখন দেখতেছি যে প্রত্যেকটা রুমে 2 জন করে মানুষ থাকতে পারে। তার মানে ডি অরবিটালে সর্বোচ্চ কয়জন মানুষ থাকতে পারবে? 5টা রুম যেহেতু, সর্বোচ্চ 10 জন করে মানুষ থাকতে পারবে। তো এখানে দেখতেছি যে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত তাই বোঝাচ্ছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভিতরে কতগুলো
কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। প্লাস হাফ কখন হবে? এখানে যে কোনো একটা ধরা যায়, কিন্তু বাই কনভেনশন প্রথমটাকে আমরা ধরি প্লাস হাফ ধরি, আর দ্বিতীয়টাকে আমরা ধরি হচ্ছে গিয়ে মাইনাস হাফ। মাইনাস হাফ কখন হবে আর প্লাস হাফ কখন হবে, এটা মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যাতে নির্দেশ করি। আর যখন পরিপূর্ণ থাকবে অরবিটাল, তখন দেখতেছি একটা প্লাস হাফ থাকতেছে আর একটা মাইনাস হাফ থাকতেছে। তার মানে এখানে মোট চার্জ কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত এইটা নির্দেশ করে যে প্রত্যেকটা অরবিটাল যে সাব অরবিটালে বিভক্ত, অর্থাৎ এস পি ডি এফ, এই এস পি ডি এফ পি এর ক্ষেত্রে আমরা যদি দেখি, পি হচ্ছে 3টা ভাগে বিভক্ত, পি এক্স, পি ওয়াই, পি জেড। তো এই 3টা ভাগে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, এই ইলেকট্রন গুলোর দিক কেমন হবে, সেটা মূলত আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে পারি। তো এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এইটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট দিয়ে নির্ণয় করে ফেলতে পারি। তো কিভাবে আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে গিয়ে এন এর মান, যেহেতু চতুর্থ শক্তি স্তরের কথা বলা হয়েছে সেহেতু এন এর মান অবশ্যই হবে গিয়ে 4। তার মানে এল এর মান কি হইতে পারে, এল এর মান কি হবে? এন এর মান আমরা জানি এন এবং এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল হচ্ছে গিয়ে 0 থেকে n-1 পর্যন্ত। তো এখানে এন এর মান 4, তার মানে 0 থেকে 4-1, তার মানে 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত কি থাকে? 0 থাকে, 1 থাকে, 2 থাকে, আর কি থাকবে? আর অবশ্যই 3 থাকবে। তো এখন যদি আমরা দেখি এল এর মান যখন 0 হবে, এম এর মান তখন 0 হবে, কারণ আমরা জানি এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল। এম এবং এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এল। তার মানে প্লাস মাইনাস 0 মানে শুধুমাত্র 0। তারপরে যখন অন হবে তখন প্লাস মাইনাস 1, তার মানে -1 0 +1। তারপরে দেখতেছি যখন -2 হবে, যখন m এর মান 2 হবে তখন +-2, তার মানে -2 -1 0 +1 +2। তারপরে l এর মান যখন 3 হবে তখন m এর মান হবে +-3, তার মানে -3 -2, তারপর অন 0 +1 +2 +3। তার মানে এখন যদি আমরা এস এর মান নির্ণয় করি, আমরা দেখছিলাম যে প্রত্যেকটা ঘরে 2 জন থাকতে পারবে, তার মানে প্রত্যেকটা সাব অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারবে। এইখানে থাকবে 2টা, যেহেতু একটা, এখানে 3টা যেহেতু আছে, 3টাই প্রত্যেকটা 2টা করে থাকবে, তার মানে এখানে 6টা থাকবে। এখানে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালের সর্বোচ্চ একটাই 2টা, তার মানে 5টায় থাকবে, মোট হচ্ছে গিয়ে 10টা। এখানে 7টা আছে, এখানে থাকবে হচ্ছে গিয়ে 14টা। তার মানে এখান থেকে আমরা যদি মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করি, তার মানে 14, তারপরে 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32। তো এখান থেকে আমরা দেখতেছি মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 32। তো 32 এখান থেকে আমরা সেটাই আমরা নির্ণয় করছি, মোট ইলেকট্রন সংখ্যা 32। তো তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ আমরা 32টা ইলেকট্রন থাকতে পারে, এটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করলাম। তো 9-10 একটা সূত্র ছিল, একটা এন এর মান যদি আমরা জানি, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। তো এখান থেকে আমরা নির্ণয় করতে পারি এন এর মান 4, তার মানে 4 স্কয়ার 16, 16 গুণ 2, তার মানে 32। এটা মূলত আমরা যখন কোয়ান্টাম সংখ্যার ধারণা ছিল না তখন আমরা মূলত এটার মাধ্যমে নির্ণয় করে থাকতাম। তো এখন আমাদের কোয়ান্টাম সংখ্যার ধারণা আছে বলে আমরা এইভাবে ডিটেইলস, প্রধান, সহকারী এবং ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে এটা আমরা বের করতে পারি। এখন আমরা দেখব, এখানে বলা হয়েছে 4f এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান বের করো। এটা ছিল HW, তার মানে হোমওয়ার্ক হচ্ছে গিয়ে 4f এর জন্য সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে, অর্থাৎ 4f এর সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তো এখন 4f মানে 4f এর সর্বোচ্চ কোয়ান্টাম, আচ্ছা এখানে করে দেওয়া আছে, তার মানে 4f যদি আমরা দেখি, তার মানে n এর মান হচ্ছে গিয়ে 4। তো n এর মান যদি 4 হয়, এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা f, f এর মান কি হবে? আমরা জানি s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য হচ্ছে গিয়ে 2, f এর জন্য 3, এর জন্য l হবে হচ্ছে গিয়ে 3। আর m কত হবে? m আর l এর মধ্যে সম্পর্ক জানি যে m ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস l, তার মানে m হবে +-3। আর s কি হবে? s তো প্লাস হাফ আর মাইনাস হাফ, এটা আমরা সবাই জানি। এখন এখন যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আম 2D এবং 3f এগুলো সম্ভব নয় কেন? তো আমরা জানি যে সম্ভব কি সম্ভব না সেটা মূলত আমরা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে পারি। এখন বলা হয়েছে 2D আর হচ্ছে গিয়ে 3f এটা সম্ভব নয় কেন? তো আমরা এখান থেকে যদি 2D এর ক্ষেত্রে কথা চিন্তা করি, 2D এর ক্ষেত্রে আমরা জানি n এর মান, এখান থেকে দেখতেছি n এর মান হচ্ছে গিয়ে 2। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি হবে? l এর মান হবে হচ্ছে 0 থেকে 2-1 পর্যন্ত, মানে 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যেহেতু 2, তার মানে 0 থেকে 2-1, তার মানে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 0,
আর হচ্ছে শুধুমাত্র 1। তো 0 কিসের জন্য? 0 আমরা কোন কোয়ান্টাম সংখ্যার মান জানি? s, আর 1 কিসের জন্য? 1 হচ্ছে গিয়ে p। তার মানে আমরা দেখতেছি 2 এর ক্ষেত্রে শুধুমাত্র s এবং p হইতে পারে, d কখনোই সম্ভব নয়, এজন্য 2d সম্ভব নয়। 3f কেন সম্ভব নয়? এখানে আমরা দেখতেছি n এর মান হচ্ছে গিয়ে 3। n এর মান যদি আমরা 3 হয় তাহলে আমার l এর মান হবে 0 থেকে n-1, তার মানে 0 থেকে 3-1 পর্যন্ত। তার মানে কি 0 থেকে হচ্ছে গিয়ে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত মানে কি 0, 1 আর 2। 0, 1 আর 2 যদি হয়, 0 কিসের জন্য? 0 হচ্ছে গিয়ে s এর জন্য, 1 কিসের জন্য? 1 হচ্ছে গিয়ে p এর জন্য, এবং 2 কিসের জন্য? 2 হচ্ছে গিয়ে d এর জন্য। তো আমরা এখান থেকে দেখতেছি 3 এর জন্য সর্বোচ্চ s হইতে পারে, p হইতে পারে, আর হচ্ছে গিয়ে d হইতে পারে, কখনো f হইতে পারে না। এজন্য 2d ও সম্ভব নয়, 3f ও সম্ভব নয়। এটা ছিল মূলত 2d এবং 3f কেন সম্ভব নয় তার কারণ। এর পরবর্তীতে যদি আমরা দেখি বিভিন্ন অরবিটালের আকৃতি নির্ণয়। তো বিভিন্ন অরবিটালের যদি আকৃতি নির্ণয় দেখি, প্রথমেই যে অরবিটালটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে এস অরবিটাল। তো এস অরবিটালের আকৃতি যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে গোলকাকার। কখনোই গোলাকার বলা যাবে না। গোলাকার কেন বলা যাবে না? গোলাকার হচ্ছে 2 ডাইমেনশনাল আকৃতি, কিন্তু আমরা জানি যে এর আকৃতি 3 ডাইমেনশনাল, অর্থাৎ গোলকাকার। তো গোলকাকার যদি হয়, এখান থেকে দেখা যাচ্ছে যে এস অরবিটালে কোনো নোড পাওয়া যায় না বলে এর কোনো নোডাল তল নেই। এখন নোড কি আর হচ্ছে গিয়ে নোডাল তল কি? তো এখান থেকে আমরা একটা কথা বলে রাখি যে যেখানে ইলেকট্রন সর্বোচ্চ পাওয়া যায়, ইলেকট্রন যেখানে সর্বোচ্চ পাওয়া যায় তাকে বলা হচ্ছে অরবিটাল, এবং যেখানে ইলেকট্রন পাওয়া যায় না তাকে বলা হচ্ছে নোড। তো দেখতেছি যে ইলেকট্রন না পাওয়ার স্থানকে বলা হচ্ছে নোড। তো এখানে আমরা যদি এস অরবিটালের আকৃতি দেখি, সব জায়গায় দেখতেছি সেম আকৃতি, তার মানে গোলকাকার আকৃতি। তার মানে এখানে ইলেকট্রন পাওয়া বা না পাওয়ার কোনো স্পেশাল স্থান নেই, সব জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। তার মানে ইলেকট্রন না পাওয়ার কোনো স্থান নেই, এজন্য আমরা বলতেছি সব জায়গায় এস এর অরবিটাল, কিন্তু এখানে কোনো নোড নেই। যেহেতু নোড নেই, তার মানে সেহেতু নোডাল তল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। নোডাল তল কাকে বলে? ইলেকট্রন না পাওয়ার যে তল তাকে বলা হয় নোডাল তল। যেহেতু কোনো নোড নেই সেহেতু এখানে কোনো নোডাল তল সম্ভব না। এই জন্য বলা হচ্ছে এস অরবিটালের আকৃতি গোলাকার, এর কোনো নোডাল তল পাওয়া সম্ভব নয়। কারণ কি? এর সব দিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেদিকে তাকাই দেখতে একই রকম। এখানে ইলেকট্রন সব জায়গায় সমানভাবে পাওয়ার সম্ভাবনা কোনো না পাওয়ার সম্ভাবনা কোনো কোথাও নেই। এজন্য বলা হচ্ছে এর কোনো নোডও নেই, নোডাল তলও নেই। তো এইটা এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, ইলেকট্রন না পাওয়ার স্থানকে বলা হয় নোড, এবং ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাময় স্থানকে বলা হয় অরবিটাল। তো এখন যদি আমরা দেখি পি অরবিটালের আকৃতি কেমন। তো পি অরবিটালের আকৃতি যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে পি এর ক্ষেত্রে এল এর মান 1, তো এম এর মান হবে +-1, তার মানে -1, 0, +1। তার মানে পি -1 কে বলা হচ্ছে পি এক্স, 0 কে বলা হচ্ছে পি ওয়াই, আর +1 কে বলা হচ্ছে পি জেড। তো তিনটি অরবিটাল এখানে পাওয়া যাচ্ছে। তো অরবিটালে যদি আমরা পি অরবিটালের আকৃতি দেখি, সেটা হচ্ছে গিয়ে ডাম্বেলের মতো আকৃতি। তো ডাম্বেলের মতো যদি আকৃতি দেখি, দেখতেছি যে এক প্রান্ত হচ্ছে গিয়ে বেশি চওড়া, আবার এই প্রান্ত বেশি চওড়া। কিন্তু এইখানে যদি দেখি, এইখানে মিলিত হয়েছে জায়গাটা। তো এখানে দেখতেছি যে ইলেকট্রন এইখানে সর্বোচ্চ পাওয়া যাবে, এইখানে সর্বোচ্চ পাওয়া যাবে। আস্তে আস্তে যত ভিতরের দিকে যাব, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমতে কমতে এইখানে যে 0 হবে। আবার একইভাবে এইখানে সর্বোচ্চ ইলেকট্রন পাওয়া যাবে, এইখানে পাওয়া যাইতে যাইতে কমতে 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 এইখানে 0 হবে। তার মানে সর্বোচ্চ যেখানে পাওয়া যাবে তাকে আমরা বলতেছি অরবিটাল, আর যেখানে পাওয়া যাবে না তাকে আমরা বলতেছি নোড। তো এস অরবিটালের এমন কোনো অবস্থা নেই বলে এস অরবিটালের সব জায়গায় মূলত অরবিটাল, কোনো নোড নেই, কিন্তু পি অরবিটালের নির্দিষ্ট অরবিটালও আছে, আবার নির্দিষ্ট নোডও আছে। এজন্য বলা হচ্ছে পি অরবিটালের অরবিটালও পাওয়া যায়, নোডও পাওয়া যায়, কিন্তু এস অরবিটালের কোনো অরবিটালও পাওয়া যায় না, নোডও পাওয়া যায় না, কোনো নোডাল তলও পাওয়া যায় না। তো এখান থেকে আমরা যদি দেখি আকৃতিগুলো, যদি দেখি তাহলে আকৃতিগুলো কেমন হচ্ছে মূলত। যখন আমরা পি এক্স করতেছি তখন আমরা দেখতেছি এক্স আর ওয়াই নিচ্ছি, আর জেডটাকে উজ্জ্ব রাখতেছি, মূলত জেড উজ্জ্ব রাখতেছি না। যেহেতু 3 ডাইমেনশনাল, আমরা ধরি যে পিছন দিক বরাবর জেড অক্ষটা আছে, কিন্তু আমরা এখানে দেখাইতে পারতেছি না। কেন আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই নিচ্ছি? আমরা এক্স ও জেড ও নিতে পারতাম, কিন্তু আমরা যেটা নির্ণয় করব, আমরা অরবিটাল পি এক্স এর আকৃতি দেখতেছি, এক্স আমার থাকাই লাগবে, আর বাকি যে কোনো আমি ইচ্ছামতো একটা দেখাবো। অপরটা দেখাচ্ছি না তার মানে কিন্তু তাই না এটা নেই, এটা আছে পিছন দিক বরাবর যে কোনো একটা অবস্থানে। তার মানে যদি এক্স ওয়াই আঁকি, তার মানে আমার এক্স অক্ষ বরাবর অরবিটালটা থাকবে। যখন আমরা পি ওয়াই আঁকবো তখন আমার ওয়াই অক্ষ বরাবর অরবিটালটা থাকবে, জেড অক্ষ বরাবর আমরা জেডটা দেখাচ্ছি, আর এক্সটা আছে কি পিছনের যে কোনো একটা অঞ্চলে এক্সটা আছে। আর পি জেড মানে কি জেড অক্ষ বরাবর আমার অরবিটালটা থাকবে, আর বাকি অংশটাই মূলত অরবিটাল থাকবে না।
তো দেখা যাচ্ছে এর একটি নরমাল থাকে এবং দুইটি সম্ভাব্য অরবিটাল থাকে। তার মানে দেখতেছি যে এই যে যেখানে ইলেকট্রন থাকতেছে না এটা মূলত একটা থাকে, আর সম্ভাব্য অরবিটাল থাকে কয়টা? এই একটা থাকে, এই একটা থাকে। এইজন্য বলা হচ্ছে এর নোডাল তল থাকে একটা, আর সম্ভাব্য অরবিটাল থাকে কয়টা? দুইটা। আচ্ছা, এর পরবর্তীতে যদি যাই ডি অরবিটালের আকৃতি। তো ডি অরবিটালের ক্ষেত্রে কি দেখানো হয়েছে? ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান 2, তাহলে এম এর মান কি হবে? +-2, তার মানে -2 -1 0 1 2। তো এখানে বলা হয়েছে এখানে 5টি অরবিটাল সম্ভব, যার একটা হচ্ছে dxy dyz dzx dx2y2 dz2। তো এর আকৃতি কি হবে? ডাবল ডাম্বেল। তো ডাম্বেল আমরা কেমন জানি? এই একটা ডাম্বেল এইটা, আর আরেকটা ডাম্বেল যদি থাকে তাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল। এজন্য বলা হচ্ছে পি অরবিটালের আকৃতি হচ্ছে ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল। তো এর যদি আমরা আকৃতি দেখি, যখন আমরা ডি এক্স ওয়াই এর আকৃতি দেখবো তখন আমার কি করতে হবে? এক্স আর ওয়াই নিতে হবে। জেড নিচ্ছি না, তার মানে যে জেড নেই তা না, জেড আছে পিছনের যে কোনো একটা অঞ্চল। 3 ডাইমেনশনাল তো খাতায় দেখানো যায় না, এজন্য শুধুমাত্র দুইটা দেখানো হয়েছে। তো যখন এক্স ওয়াই করবো তখন কি করতে হবে? এক্স আর ওয়াই নিতে হবে, আর এক্স আর ওয়াই এর ঠিক মাঝখান বরাবর এই অরবিটাল গুলো রেখে দিতে হবে। তার মানে তারপর যখন ওয়াই জেড করবো তখন আমার ওয়াই আর জেড অরবিটাল নিতে হবে, ওয়াই আর জেড এর মাঝখান বরাবর দুইটা অরবিটাল থাকবে। যখন জেড এক্স করবো তখন জেড আর এক্স রাখতে হবে, জেড আর এক্স এর মাঝখান বরাবর দুইটা অরবিটাল থাকবে। আর যখনই এই জেড এক্স না থেকে এর উপর স্কোয়ার চলে আসবে, জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তখন আমার এক্স আর ওয়াই নিতে হবে, এক্স আর ওয়াই নিয়ে এর উপর দিয়ে দিতে হবে। তার মানে যখন এক্স ওয়াই আঁকছিলাম তখন এর মাঝখান দিয়ে দুটো অরবিটাল ছিল, যখন স্কোয়ার হয়ে যাচ্ছে তখন ঠিক এর উপর দেখতে হবে। যখন জেড স্কোয়ার থাকবে শুধুমাত্র আমার জেড অরবিটালটা নিতে হবে, জেড অরবিটালের উপরে থাকবে এবং মাঝখানে একটা চিহ্ন দিতে হবে, গোলাকার চিহ্ন। তার মানে উপর থেকে যখন আমি দেখবো তখন দেখা যাবে একটা গোলাকার শেপ। তো এটা মূলত 3 ডাইমেনশনালে আঁকা সম্ভব নয়, মূলত এখানে এইটুকুই দেখানো হয়েছে। তো এরপরে যে নীতিটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি কি বলতেছে? যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। অর্থাৎ সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে। আমরা দেখতেছি 4টি কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে এই 4টা ছিল মূলত আমার কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কখনো সমান হইতে পারে না, সর্বোচ্চ 2টা সমান হইতে পারে। এইটা মূলত হচ্ছে গিয়ে পাউলির বর্জন নীতি, যা পরীক্ষিত প্রমাণ। তো এইখান থেকে যদি আমরা দেখি, এখানে দুইটা ইলেকট্রনের দেখানো, দুইটা কোয়ান্টাম সংখ্যা দেখানো হয়েছে, এখানে সবগুলোই সেম, এন সেম, এল সেম, এম সেম, কিন্তু দেখা যাচ্ছে এস একটা প্লাস আপ একটা মাইনাস আপ। তো এটাই মূলত প্রমাণ যে তিনটা কোয়ান্টাম সংখ্যার মানে তিনটা সর্বোচ্চ সমান হইতে পারে, কিন্তু 4টাই কখনো সমান হবে না। এটাই মূলত ছিল পাউলির বর্জন নীতি। তো এর পরবর্তীতে হুন্ডের নীতি, যা পরবর্তীতে আলোচনা করা হবে। তাহলে ইলেকট্রন সর্বদা বিজোড় অবস্থায় থাকতে চায়। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণ আরো ক্লিয়ার হবে। এখন নীতিটা এখন দেখি। নীতিটা হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসকালে এই যে ইলেকট্রন প্রথমে সর্বদা বিজোড় অবস্থায় থাকতে চায় এবং প্রথমে একটি যে কোনো নির্দিষ্ট স্পিনে প্রবেশ করে। অর্থাৎ তারা বিজোড় অবস্থায় থাকতে চায় এবং একটা নির্দিষ্ট স্পিনে অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং পরবর্তীতে বিপরীত স্পিনে প্রবেশ করে। তো এই কথা দুটো আমার মনে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট স্পিনে অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং অযুগ্ম অবস্থায় প্রবেশ করার পর সেই স্পিনটা শেষ হওয়ার পর আবার প্রথম থেকে বিপরীত স্পিনে প্রবেশ করে। তো আমরা যদি এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখবো, অক্সিজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তো 1s2 2s2 2p4। এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে 2p, অর্থাৎ p এর তিনটা আরো উপশক্তি স্তর আছে। সেটা হচ্ছে 2px 2py আর হচ্ছে গিয়ে 2pz। তো এখন আমরা যদি হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে গিয়ে প্রথমে এক স্পিনে প্রবেশ করবে, তো এক স্পিনে প্রবেশ করলো, করার পর বাকি আরেকটা স্পিনে প্রবেশ করবে, তারপর আরেকটা এক স্পিনে প্রবেশ করবে, সেইটা শেষ হওয়ার পর আবার অন্য স্পিনে প্রবেশ করবে। এখন যদি পি এর ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে গিয়ে পি এর ক্ষেত্রে 4টা ইলেকট্রন আছে। তো 4টা ইলেকট্রন আমরা তো জানি, 4টা ইলেকট্রন এইভাবেও প্রবেশ করতে পারতো, 2 আর 2 এইভাবেও প্রবেশ করতে পারতো, কিন্তু এইভাবে প্রবেশ করবে না। প্রবেশ করবে কিভাবে? প্রথমে এইখানে বলা হয়েছে যে অযুগ্ম অবস্থায় একটা নির্দিষ্ট স্পিনে প্রবেশ করে। অর্থাৎ অযুগ্ম মানে কি? একটা একটা করে প্রবেশ করবে। তো ধরি এই একটা প্রবেশ করলো, 4টার একটা, তারপর হচ্ছে গিয়ে 2টা, তারপর হচ্ছে গিয়ে 3টা, তারপর আবার বিপরীত স্পিনে প্রবেশ করবে 4টা। তো অক্সিজেনের ক্ষেত্রে 4টা এইভাবে পূরণ করবে। তো আমরা যদি আর একটা উদাহরণ দেখি, অক্সিজেনের পর আমরা যদি সোডিয়ামের দেখি, সোডিয়াম
সোডিয়ামে যদি আমরা দেখি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি হচ্ছে গিয়ে 11। তো সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 11, তো ইলেকট্রন বিন্যাসকালে সেটা হবে 1s এর 1s এর উপরে যাবে 2, তারপর 2s এর উপরে যাবে হচ্ছে গিয়ে 2s এর উপরে যাবে 2, তারপর হচ্ছে গিয়ে 2p, তারপর 2p এর উপরে যাবে হচ্ছে গিয়ে 6, তারপর হচ্ছে গিয়ে 3s এর উপরে যাবে হচ্ছে 1। তো এখন যদি আমরা এখানে হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করি, হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে, প্রথমে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ 1s এর ক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট স্পিন তারপর আবার বিপরীত স্পিন। 2s এর ক্ষেত্রে কি হবে, একটা বিপরীত স্পিন তারপর আবার একটা নতুন স্পিন। আর 2p এর ক্ষেত্রে কি হবে, আমরা জানি 2p এর ক্ষেত্রে তিনটা উপশক্তি স্তরে থাকবে, একটা হচ্ছে 2px, 2py আর হচ্ছে গিয়ে 2pz। তো প্রথমে কি হবে, 6টা ইলেকট্রনের প্রথমে এরকম একটা একটা করে তিনটা নির্দিষ্ট একটা স্পিনে প্রবেশ করবে, 2px এ একটা, 2py তে একটা, 2pz এ একটা, আবার নতুন করে শুরু হবে, 2px এ বাকি আর একটা, 2py তে বাকি আর একটা, তারপর 2pz এ বাকি আর একটা। তো এইভাবে 6টা প্রবেশ করবে, তারপর 3s এ গিয়ে একটা প্রবেশ করবে। অর্থাৎ হুন্ডের নিয়ম দেখাচ্ছে যে র্যান্ডমলি কোনো ইলেকট্রন প্রবেশ করতে পারবে না, প্রথমে একটা নির্দিষ্ট স্পিনে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, তারপর আর একটা বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে। মূলত এটাই ছিল হুন্ডের নীতি। তো হুন্ডের নীতির যখন আমি একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে যাব, তখন আমার হুন্ডের নীতিটা কাজে লাগবে। তো এখানে দেখানো হয়েছে যে স্ক্যান্ডিয়াম 3+, তার মানে স্ক্যান্ডিয়াম 3+ এর 13তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলছে। তো 13তম ইলেকট্রন বের করার জন্য আমার অবশ্যই হুন্ডের নীতিটা কাজে লাগবে। তো স্ক্যান্ডিয়াম 3+ বলতে কি বোঝাচ্ছে, স্ক্যান্ডিয়ামের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 21। তো পারমাণবিক সংখ্যা যদি 21 হয়, 3+ মানে কি, সেখান থেকে 3টা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ এখানে 21টা থেকে যখন 3টা ইলেকট্রন চলে যাবে, তখন এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে গিয়ে 18টা। সুতরাং 18টা ইলেকট্রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সেটা হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, তারপর হচ্ছে গিয়ে 3p6। তো এখন যদি আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে সেটা হবে 1s2, তার মানে কি 1s এ প্রথমে একটা ইলেকট্রন একটা স্পিনে প্রবেশ করবে, তারপর আবার বিপরীত স্পিনে। তারপর 2s2, তার মানে কি প্রথমে একটা তারপর বিপরীত স্পিনে। এখন 2p কি তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, 2px, 2py, 2pz। হুন্ডের নিয়ম অনুসারে প্রথমে একটা একটা করে এরকম অযুগ্ম অবস্থায় একটা প্রবেশ করবে, তারপর এইটা, তারপর এইটা, আবার নতুন করে শুরু হবে এইটা, তারপর এইটা, তারপর আসছে এটা। তারপর 3s এর কি হবে, 3s এ একইভাবে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, 3p তেও ঠিক একইভাবে প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, আবার অযুগ্ম অবস্থায় একটা একটা করে আমার এই স্তরগুলো প্রবেশ করবে। এখন যদি আমরা ইলেকট্রন গুলোর নাম্বারিং করি, তাহলে দেখবো যে এটা 1 নাম্বার, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন এইটা 5 হবে, কিন্তু এটা 6 হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে একটা একটা করে প্রবেশ করবে। তো প্রথমে এইটা যাবে, তারপর এইটা, তারপর এটা, সুতরাং এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, তারপর আবার শুরু হবে এখান থেকে, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, এটা 10 নাম্বার। তারপরে কি হবে, এটা 11 নাম্বার, এটা 12 নাম্বার, তারপরে আবার এটা 13 নাম্বার, এটা কিন্তু 14 নাম্বার হবে না, এইটা 14 নাম্বার, এটা 15 নাম্বার, আবার এখান থেকে শুরু হবে এটা 16, এটা 17, আর এটা হচ্ছে 18 নাম্বার। তো এখন যদি আমরা দেখি, দেখবো যে 13তম ইলেকট্রন মূলত কোনটা পড়তেছে, এই যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে প্রথমটা, তার মানে 3px এর প্রথম ইলেকট্রনটা হচ্ছে গিয়ে 13তম ইলেকট্রন। তো 13তম ইলেকট্রনে যদি আমরা কোয়ান্টাম সেট নির্ণয় করতে যাই, তখন আমরা দেখবো এটা যেহেতু 3 নাম্বার 3p তে আছে, সুতরাং এখানে আমার হচ্ছে গিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n = 3। এখন যেহেতু এটা p তে আছে, p তে থাকা মানে কি, p তে থাকা মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হচ্ছে কি 1। আমরা জানি যে s এর ক্ষেত্রে হবে 0, p এর ক্ষেত্রে হবে 1, তারপর z এর ক্ষেত্রে d এর ক্ষেত্রে হবে 2, তারপর হচ্ছে গিয়ে f এর ক্ষেত্রে হবে 3, এইভাবে চলতে থাকবে। যেহেতু এটা p তে আছে, সেহেতু এটার মান হবে 1। এখন আমরা যদি দেখি, আমরা জানি এম কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যদি দেখি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্ক ছিল m = +-l। তো m = যেহেতু +-l, এখানে l এর মান হচ্ছে 1, সুতরাং
এখানে m ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ওয়ান। তার মানে প্লাস মাইনাস ওয়ান মানে কি, মাইনাস ওয়ান থেকে শুরু হবে, মাইনাস ওয়ান জিরো তারপর কি প্লাস ওয়ান। তো মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান যদি হয় তার মানে প্রথমটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান, তারপর পরেরটা হবে জিরো, তারপরটা হবে প্লাস ওয়ান। তো এখন আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমার যে 13তম যে ইলেকট্রন, 13তম ইলেকট্রনটা আছে মাইনাস ওয়ানের জায়গায়। তার মানে মাইনাস ওয়ানের জায়গায় যেহেতু আছে সেহেতু আমার এম এর মান হবে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান। তো এটা প্লাস মাইনাস ওয়ান হবে না, এটা হবে গিয়ে মাইনাস ওয়ান। এখানে একটু লেখার মিস্টেক আছে, এখানে প্লাস মাইনাস ওয়ান হবে না, এটা হবে মাইনাস ওয়ান। আর এস এর মান কি হবে, এস এর মান এখানে হয় প্লাস হবে না হয় মাইনাস হবে। তো আমরা যে কোনোটা ধরতে পারি, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা ধরে নিছি আমরা প্রথমটাকে ধরবো প্লাস এবং দ্বিতীয়টাকে ধরবো মাইনাস। তো যেহেতু আমার 13তম ইলেকট্রন প্রথমটা, সেহেতু স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর মান হবে প্লাস হাফ। তো এইভাবে আমরা হুন্ডের নীতি ব্যবহার করে যে কোনো একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সহজেই নির্ণয় করে ফেলতে পারি। তো দ্রাব্যতা জানার আগে আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতেছি, প্রথম থেকে দেখতেছি কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের যে এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে যেমন কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন মডেল, তারপর হুন্ডের নীতি, বিভিন্ন ধরনের নীতি, এগুলো ছিল প্রথম পার্ট। এরপর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্রাব্যতা, এবং এর পরবর্তীতে বর্ণালী দেখবো এবং শেষে কিছু আনুষঙ্গিক বিষয়গুলো দেখবো। তো এখন দ্রাব্যতা শুরু করার আগে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে দ্রব্য কি। দ্রব্য বলতে বোঝাচ্ছে যেটা সাধারণত দ্রবীভূত হয়। তার মানে আমরা যদি এক গ্লাস পানি নিই, এই এক গ্লাস পানির মধ্যে আমি যদি কিছু চিনির দানা এরকম দিই, চিনির দানা যদি পানির ভিতর দ্রবীভূত করি, তাহলে সেই চিনির দানাটা হবে হচ্ছে গিয়ে দ্রব। কারণ কি, চিনির দানা সে দ্রবীভূত হচ্ছে। অথবা আমরা বলতে পারি যার পরিমাণ আমরা নির্ণয় করতে চাই। তার মানে আমরা এর যদি এক গ্লাস পানির মধ্যে চিনি দিই, অবশ্যই আমরা পানির পরিমাণ নির্ণয় করব না, পানির মধ্যে চিনি কতটুকু আছে আমরা সেটা নির্ণয় করব। এই জন্য বলা হয়েছে যেটা দ্রবীভূত হয় অথবা যার পরিমাণ আমরা নির্ণয় করতে চাই তাকে বলা হয় দ্রব। আর দ্রাবক কি, দ্রাবক হচ্ছে যার ভিতর দ্রব দ্রবীভূত হয়। তার মানে যার ভিতর দ্রব দ্রবীভূত হয় তাকে বলা হচ্ছে দ্রাবক। আর দ্রবণ বলতে কি বোঝায়, দ্রবণ বলতে বোঝায় দ্রব ও দ্রাবক যদি আমরা দুইটা মিক্স করি তাহলে আমরা যে যে ভিন্ন একটা নতুন একটা পদার্থ পাই তাকে আমরা বলতেছি দ্রবণ। এখন দ্রবণ, আমরা বিভিন্ন প্রকার দ্রবণ নিয়ে আলোচনা করব। তো দ্রবণকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করতে যাই, আমার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এইখানে আমার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং এর পরে হচ্ছে গিয়ে অতিপৃক্ত দ্রবণ। তো প্রথমে আমরা যদি দেখি সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়, তো তার জন্য আমি যদি একটা চিত্র আঁকি, ধরি যে এখানে আমার পানি আছে, একটা গ্লাস ভর্তি পানি আছে। তো একটা গ্লাস ভর্তি যদি পানি থাকে, ধরি যে এই পানির গ্লাসের মধ্যে আমি সর্বোচ্চ 50 গ্রাম চিনি বা 50 গ্রাম লবণ যদি দিই তাহলে সেটা দ্রবীভূত হইতে পারবে। 50 গ্রামের পরে যদি আমি আরো মাত্র 1 গ্রামও যোগ করি সেটা দ্রবীভূত হবে না, সেটা তলানি আকারে নিচে জমা হবে। তার মানে আমি এখান থেকে কি বলতেছি, যে সর্বোচ্চ যদি 50 গ্রাম সোডিয়াম, ধরি যে সোডিয়াম ক্লোরাইড, সর্বোচ্চ 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি আমি পাত্রের মধ্যে দিই তাহলে সেটা দ্রবীভূত হতে পারবে। এর চেয়ে বেশি 1 গ্রাম দিলেও সেটা দ্রবীভূত হতে পারবে না। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ বলতে বোঝাচ্ছে যে সর্বোচ্চ যেটুক দ্রবীভূত হইতে পারে ওইটুক দিয়ে যদি আমি দ্রবণ প্রস্তুত করি তাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। তো সংজ্ঞা এখানে তাই বলা হয়েছে যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ মানে কি, যতটুকু ধারণ করতে পারে আমি ঠিক ততটুকুই দেবো, সুতরাং এখানে কোনো অদক্ষেপ পড়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখি অসম্পৃক্ত দ্রবণ কি। অসম্পৃক্ত দ্রবণ হচ্ছে যে আমরা এখানে ধরে নিছি সর্বোচ্চ 50 গ্রাম দ্রবীভূত হতে পারে, এসে যদি আমি 1 গ্রামও কম দিই তাহলে তাকে আমরা বলে ফেলবো হচ্ছে কি অসম্পৃক্ত দ্রবণ। তো এখন যদি আমরা দেখি অসম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, অসম্পৃক্ত দ্রবণ বলতে বোঝাচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব, তার মানে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রাবকে দ্রবীভূত হতে পারে তার চেয়ে যদি কিছু পরিমাণও কম দিই, কিছু পরিমাণে কম দ্রব দ্রবীভূত করি তাহলে যে দ্রবণ তৈরি হবে তাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। তো এখানেও কোনো পদক্ষেপ পাওয়া সম্ভব হবে না। এখন অতিপৃক্ত দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, অতিপৃক্ত দ্রবণ আগে বলতেছিলাম কি, আমি যদি 50 গ্রাম 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি পানির মধ্যে দিই তাহলে সেটা দ্রবীভূত হইতে পারবে। তো এর চেয়ে যদি আমি সামান্য পরিমাণ অর্থাৎ 1 গ্রামও বেশি দ্রব দিয়ে দ্রবণ প্রস্তুত করি তাকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকতে পারে তার চেয়ে বেশি পরিমাণ দ্রব যদি দ্রবীভূত থাকে তাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। অর্থাৎ 50 গ্রাম পর্যন্ত সে দ্রবীভূত করতে পারবে, এর চেয়ে যদি আমি 1 গ্রামও বেশি দিই সেটা দ্রবীভূত হতে পারবে না, সেটা কি হবে তলানি আকারে নিচে জমা পড়বে। এই জন্য বলা হয় কি, এক্ষেত্রে অদক্ষেপ পাওয়া সম্ভব হবে।
তার মানে এই জন্য বলা হচ্ছে অন্য কোনো সম্পৃক্ত বা অসম্পৃক্ত কোনো দ্রবণেই পদক্ষেপ পাওয়া সম্ভব হবে না, শুধুমাত্র অতিপৃক্ত দ্রবণে কি হবে, শুধুমাত্র অতিপৃক্ত দ্রবণে পদক্ষেপ পড়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পদক্ষেপ পড়বে। তো এখন যদি আমরা এই বিভিন্ন প্রকার দ্রবণ সম্পর্কে ধারণা পাই, এর পরবর্তীতে আমার যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে দ্রবণ আমরা কিভাবে তৈরি করব। তো দ্রবণ আমরা যেভাবে তৈরি করব তার জন্য আমার যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে কেজ ইফেক্ট। এটা কেস না, এটা হচ্ছে কেজ ইফেক্ট। তো কেজ ইফেক্ট মানে কি, খাসার যে খাস মানে কেজ ইফেক্ট, কেজ মানে তো খাসা, তার মানে খাসা ইফেক্ট আমরা বলতে পারি। তো এখানে যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের যদি বিক্রিয়া দেখি NaCl প্লাস H2O NaOH প্লাস হচ্ছে কি HCl, যদিও বিক্রিয়া এইভাবে অ্যাকচুয়ালি থাকে না, তো আমরা বোঝার জন্য সাধারণত এইভাবে বিক্রিয়াটা দেখাই থাকি। তো এখন যদি আমরা দেখি যে আমার এই সোডিয়াম ক্লোরাইড আর পানির মাধ্যমে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে হয় তাহলে কি হবে, প্রথমে সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা বন্ধন ভাঙবে। সুতরাং পুরাতন বন্ধন আর H2O এর H প্লাস আর OH মাইনাস এরাও প্রথমে বন্ধন ভাঙবে। ভাঙার পর কি হবে, নতুন এরা নিজেদের মধ্যে বন্ধন ভেঙে সোডিয়াম আর OH এরা বন্ধন তৈরি করবে। তো প্রথমে আমার বন্ধন ভাঙা লাগবে, পরে আমার এই ভাঙা বন্ধনের মধ্যে আবার বন্ধন তৈরি করা লাগবে। তো এখন যদি আমরা দেখি, এখানে আমরা দেখতেছি যে পজিটিভ অণু কি কি আছে। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পজিটিভ অণু হচ্ছে সোডিয়াম, আর H2 এর মধ্যে পজিটিভ অণু হচ্ছে H প্লাস। তো এখন কি হবে, এইটার পজিটিভ অণুকে এই বাকিটার নেগেটিভ অণু ঘিরে ফেলবে, আর এইটার নেগেটিভ অণুকে বাকিটার পজিটিভ অণু ঘিরে ফেলবে। তো সুতরাং দেখা যাচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের পজিটিভ অণু সোডিয়াম আর পানির নেগেটিভ অণু হচ্ছে OH। তো এই সোডিয়াম ক্লোরাইডের পজিটিভ অণু সোডিয়ামকে পানির নেগেটিভ অণু OH মাইনাস ঘিরে ফেলবে। তো এখানে কি হবে, এই দেখতেছি যে পজিটিভ অণুকে পানির নেগেটিভ অণু চারপাশ থেকে ঘিরে ফেলতেছে। যেহেতু চারপাশ থেকে ঘিরে ফেলতেছে, সেহেতু এই সোডিয়ামের আর বাইরে বের হয়ে নতুন করে ক্লোরিনের সাথে বন্ধন গঠন করার আর কোনো সুযোগ থাকতেছে না। আর এই ক্ষেত্রে কি হবে, সোডিয়াম ক্লোরাইডের নেগেটিভ অণু ক্লোরিনকে পানির নেগেটিভ পজিটিভ অণু H প্লাস চারপাশ থেকে ঘিরে ধরবে। তো এখানে দেখতেছি যে ক্লোরিনকে পানি H প্লাস ঘিরে ফেলতেছে, ঘিরে ফেলার ফলে কি হচ্ছে, এই ক্লোরিন আবার নতুন করে সোডিয়ামের সাথে বন্ধন গঠন করতে পারতেছে না। সুতরাং এইভাবে যে খাসার মতো একটা গঠন তৈরি করে নতুন বন্ধন সৃষ্টিতে সহায়তা করতেছে, এই জন্য এই ঘটনাকে বলা হচ্ছে কেজ ইফেক্ট। কেজ ইফেক্ট। তো একে বলা হচ্ছে, এটা কেস ইফেক্ট হবে না, এটা হবে কেজ ইফেক্ট। তার মানে খাসা, কেস বলতে যে খাসা বোঝায় সেই খাসার যে ইফেক্ট। তো এখানে বলা হচ্ছে পজিটিভ আয়নের কাছে নেগেটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের কাছে পজিটিভ আয়ন এসে যৌগ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কেজ ইফেক্ট। তো এখন আমরা চলে আসতে পারি দ্রাব্যতার অ্যাকচুয়াল সংজ্ঞায়। আমরা জানি যে কোনো কিছু যখন আমরা নির্ণয় করব তখন কোনো কিছু আমরা বেশিরভাগ সময় সবকিছু নির্ণয় করার জন্য আমরা 100 গ্রামের মধ্যে সবকিছু হিসাব করি। তো আমরা যখন দেখতেছি 100 গ্রামের মধ্যে 100 গ্রাম দ্রাবকের ভিতর যতটুকু দ্রবীভূত থাকে তাকে বলা হয় তার দ্রাব্যতা। তো আমরা ধরলাম একটা বড় একটা বালতি পানি নিছি, এই বড় বালতি পানির মধ্যে আমরা দেখতেছি যে আহ পানি ধরলাম হচ্ছে গিয়ে 100 লিটার পানি আছে। তো 100 লিটার পানির মধ্যে আমি ধরলাম যে 1000 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তো ধরলাম 100 লিটার পানির মধ্যে 1000 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তো এইটা আমাদের বিষয়ে আসবে না, আমাদের সবসময় মনে রাখতে হবে যে 100 গ্রামের ভিতর কতটুকু আছে। ধরলাম যে 100 লিটার না, এখানে ধরলাম 1000 লিটার পানি আছে। তো 1000 লিটার পানির মধ্যে 1000 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তো আমার 1000 লিটার এটা আমার হিসাবে আসবে না, আমার আনতে হবে যে 100 গ্রামের মধ্যে কতটুকু আছে। তো 100 গ্রাম দ্রাবকের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকতে পারে তাকে বলা হয় দ্রাব্যতা। এখন আমরা যদি দেখি, আমরা ধরলাম ক্যাপিটাল এম কে ধরলাম হচ্ছে গিয়ে দ্রবণের ভর, আমরা একটা ইকুয়েশন আনবো, তার জন্য ধরে নিলাম ক্যাপিটাল এম দ্রবণের ভর, স্মল এম হচ্ছে দ্রবের ভর। তাইলে আমার দ্রাবকের ভর কি হবে, দ্রাবকের ভর হবে ক্যাপিটাল এম মাইনাস হচ্ছে স্মল এম, কারণ আমরা জানি দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রাবক প্লাস দ্রবক। তো এখন যদি আমরা দেখি, আমরা যদি সূত্রটা আনতে চাই, তখন আমরা দেখতেছি যে আমরা যে দ্রাবক নিছি তার ভর ছিল এম মাইনাস এম গ্রাম, অর্থাৎ এম মাইনাস এম গ্রাম যদি দ্রাবক নিই তার মধ্যে দ্রব্য আছে এম গ্রাম, স্মল এম গ্রাম। তাহলে 1 গ্রামের মধ্যে আছে এম ডিভাইডেড বাই এম মাইনাস এম, অতএব 100 গ্রামের মধ্যে আছে এম ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এম গ্রাম দ্রব্য। অর্থাৎ আমরা দেখতেছি যে 100 গ্রামের মধ্যে যখনই আমরা পেয়ে গেছি, আমার সূত্রে সংজ্ঞায় বলতেছে 100 গ্রামের মধ্যে যতটুকু পাবো তাকে বলা হচ্ছে দ্রাব্যতা। যেহেতু আমরা 100 গ্রামের মধ্যে এতটুকু পাইছি, এই জন্য একে আমরা বলবো দ্রাব্যতা, অথবা এস এস দিয়ে বোঝায় হচ্ছে কি সলিবিলিটি, যার বাংলা হচ্ছে
দ্রাব্যতা। তো এখন যদি এখান থেকে আমরা ছোট একটা ম্যাথ দেখি, এখানে বলা হয়েছে কোনো একটি পদার্থের দ্রাব্যতা হচ্ছে গিয়ে 85 গ্রাম পার 100 গ্রাম পানি, এবং যদি দ্রবণের ভর 150 গ্রাম হয় তাহলে কতটুকু দ্রাবক ছিল। তার মানে এখানে বলা হয়েছে দ্রাব্যতা, অর্থাৎ এস এর মান দেওয়া হচ্ছে 85 এবং দ্রবণের ভর দেওয়া হচ্ছে 150 গ্রাম। তো এখন আমার বের করতে বলেছে দ্রাবকের ভর। দ্রাবক বলতে কি বোঝাচ্ছে? দ্রাবক বলতে বোঝাচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটা কত, এটা আমার বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? আমরা জানি, সূত্র দেখছি একটু আগেই, এস ইজ ইকুয়াল টু এম ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এম। তো আমার এখানে এস এর মান দেওয়া আছে 85, তো এস এর মান 85 বসাই দিছি। আমি স্মল এম এর মান জানি না, আমি ক্যাপিটাল এম এর মান 150 এটা বসাই দিছি। বসাই দেওয়ার পর আমরা যে ইকুয়েশন পাইছি, সেই ইকুয়েশন সলভ করার পর আমরা স্মল এম এর মান পাইছি 68.92 গ্রাম। তো এখন যদি আমরা স্মল এম জানি, আমরা স্মল এম পাইছি হচ্ছে 68.92 গ্রাম এবং ক্যাপিটাল এম এর মান দেওয়া আছে 150 গ্রাম। সুতরাং এম মাইনাস এম এর মান দুইটা বিয়োগ করলে যেটা পাই 1.08 গ্রাম। তো এইভাবে আমরা দ্রাব্যতার কিছু সমস্যা সমাধান করতে পারি। তো এখন শুধুমাত্র একটা প্রবলেমই দেখানো হয়েছে, পরবর্তীতে এখানে ধারাবাহিকভাবে প্রবলেম গুলো আলোচনা করা হবে। তো তার উপর চাপের প্রভাব আলোচনা করার জন্য আমার যেটা লাগবে, যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুধুমাত্র এটা গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখা যাচ্ছে গ্যাসীয় দ্রবণ বাদে যদি অন্য কিছুই দেয়, যদি আমার বলে যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি বলে যে 1 এটিএম এ 10, তো 2 এটিএম এ কত হবে, তার মানে চাপ বাড়াইলে কত হবে। তো আমার সেখানে অবশ্যই বলে দিতে হবে যে এর কোনো দ্রাব্যতার পরিবর্তন হবে না, কারণ সোডিয়াম ক্লোরাইড নিজে হচ্ছে একটা কঠিন পদার্থ। কিন্তু আমার এই চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসীয় দ্রাবকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো যদি কোনো গ্যাসীয় দ্রবণ না থাকে, তাহলে যতই আমরা চাপ বাড়াই বা কমাই, আমার দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে না। তো এখন যদি আমরা দেখি দ্রাব্যতা কি বলতেছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দ্রাব্যতা তার চাপের সমানুপাতিক। তো চাপের সমানুপাতিক কেন হবে, এটা বোঝার জন্য আমি যদি একটা চিত্র আঁকি, সেখান থেকে চিত্রে আমরা কি দেখবো, যদি আমরা দেখতেছি একটা কোকা কোলার বোতল। তো এই একটা কোকা কোলার বোতল। তো কোকা কোলার বোতলের মধ্যে আমরা জানি কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। তো ধরলাম যে যখন বোতলের মুখ আটকানো ছিল, তখন মানে মুখ যখন আটা ছিল, তখন এর ভিতরে আমরা দেখতেছি চাপ হচ্ছে গিয়ে, ধরে নিলাম হচ্ছে গিয়ে 2 এটিএম আছে। তার মানে চাপ যখন মুখ বন্ধ আছে তখন চাপের পরিমাণ বেশি আছে। কিন্তু যখনই আমি মুখ খুলে দেব, মুখ খুলে দেওয়ার সাথে সাথেই চাপের পরিমাণ কমে যাবে। তো চাপের পরিমাণ যখনই কমে যাবে, চাপের পরিমাণ কমার সাথে সাথে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বাইরে বের হয়ে যাচ্ছে। তো এই থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, মুখ যখন বন্ধ ছিল চাপ বেশি ছিল, চাপ বেশি থাকার কারণে 2 এটিএম ধরে নিছি, তার মানে চাপ বেশি থাকার কারণে এর তো দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেশি ছিল। যখন মুখ খুলে দিছি তখন কি হয়েছে, চাপ কমে গেছে, অর্থাৎ চাপ কমার সাথে সাথে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি চাপ যখন বেশি হয়েছিল, তার মানে প্রেসার যখন বেশি ছিল, তখন কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত ছিল বেশি, তার মানে দ্রাব্যতা এস এর মান বেশি ছিল। যখনই মুখ খুলছি, চাপ যখনই কমে গেছে, তখনই কি হয়েছে, দ্রাব্যতার সাথে সাথেই কমে গেছে। দ্রাব্যতা কমে যাওয়ার সাথে সাথে কি, এর মাধ্যমে আমরা কি বলতে পারি, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে আর চাপ কমলে দ্রাব্যতা কমে। সুতরাং আমরা বলতে পারি এস ইজ প্রপোর্শনাল টু পি। সুতরাং এখান থেকে যদি সমানুপাতিক উঠায় তাহলে একটা সমান আর ধ্রুবক আসবে, তাহলে হবে এস ইজ ইকুয়াল টু কেপি। তো এখানেই বলা হয়েছে কোনো একটা বোতলের যখন মুখ খোলা হয় তখন এর ভিতরের চাপ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যায়। সুতরাং চাপ কমার ফলে দ্রাব্যতা কমে যায়। সুতরাং এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এর পরবর্তীতে এখান থেকে একটা ম্যাথ করা হয়েছে, সেই ম্যাথটা হচ্ছে গিয়ে একটি বোতলে যদি সিপি খোলা হয়, সিপি খোলা হলে চাপ 2 এটিএম থেকে 1 এটিএম হয়ে যায়, তার মানে চাপ কমে 2 এটিএম থেকে 1 এটিএম হয়ে যায়। হেনরি ধ্রুবকের মান কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 গুণ 10 টু দি পাওয়ার -3, এবং এইটা যদি হয় তাহলে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে গেছিল। তো এর জন্য আমার যেটা জানতে হবে, আমরা জানি সূত্র, হেনরি সূত্র এই মাত্রই দেখলাম, এস ইজ ইকুয়াল টু কেপি। তো প্রথম ক্ষেত্রে যখন মুখ বন্ধ ছিল তখন এস এর মান ছিল S1, তাহলে S1 ইজ ইকুয়াল টু হবে KP1। আর যখন মুখ খুলে দেওয়া হয়েছে তখন দ্রাব্যতা কমে গেছে, S2 হয়ে গেছে এবং চাপ কমে গেছে, S ইজ ইকুয়াল টু হয়ে গেছে নতুন সূত্র KP
টু। তো এখন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি, ধরি যে যখন বোতলের মুখটা বন্ধ ছিল তখন এর ভিতরে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল। যখনই মুখ খুলে দেওয়া হয়েছে তখন কি হয়েছে, 10 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইড নেই, দেখা গেছে যে 5 গ্রাম উড়ে চলে গেছে আর 5 গ্রাম আছে। তো যখন মুখ খোলা হয়েছে তখন এর ভিতরে আছে 5 গ্রাম, 5 গ্রাম আছে আর উড়ে চলে গেছে বাকি 5 গ্রাম। তো এখন তাহলে আমার এখানে বের করতে বলছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছিল, অর্থাৎ কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উড়ে গেছিল। তার মানে এখন যদি আমরা দেখি প্রাথমিক অবস্থায় যে দ্রাব্যতা S1 ছিল 10 গ্রাম এবং চাপ মুখ খুলে দেওয়ার পর যে দ্রাব্যতা ছিল S2 গ্রাম। তো এই প্রথম থেকে যদি আমরা শেষ বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে উড়ে গেছিল। তার মানে প্রথমে যে দ্রাব্যতা ছিল 10, তার থেকে যদি শেষ দ্রাব্যতা 5 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে গেছিল। তো মূলত এইটাই করা হয়েছে। প্রথম ক্ষেত্রে দ্রাব্যতা S = Kp1 এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্রাব্যতা S = Kp2। সুতরাং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়েছিল S1 - S2, অর্থাৎ Kp1 - Kp2। সেখান থেকে K এর মান বসানো হয়েছে, P1 এর মান বসানো হয়েছে। সেখান থেকে আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে 2 গুণ 10⁻³ যে কার্বন দ্রাব্যতা সেটা বের করা হয়েছে। তো এইভাবে মূলত চাপের প্রভাবটা মূলত হিসাব করা হয়। তো এরপর যদি দেখি তাপমাত্রা দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো দ্রাব্যতার উপর যে বিভিন্ন নিয়ামক, সেই নিয়ামকের প্রভাব যদি আমরা দেখতে যাই, প্রথমে তাপমাত্রার প্রভাব দেখব। তাপমাত্রার প্রভাব কি? তাপমাত্রার প্রভাব দেখার জন্য আমরা জানি যে তাপের উপর ভিত্তি করে কোনো রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে গিয়ে তাপহারী। তো এখানে বলা হয়েছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে দ্রাব্যতা কমে এবং তাপমাত্রা কমালে দ্রাব্যতা বাড়ে। তো এইটা কেন হয়, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তখন আমরা যেটা দেখবো, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে লা শাতেলিয়ারের নীতি। তো লা শাতেলিয়ারের নীতি যদি আমরা দেখি, এখান থেকে আমরা একটা বিক্রিয়া দেখতেছি। বিক্রিয়াটা কি হচ্ছে, A+B, এটা যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, A+B, একটা উভমুখী চিহ্ন ধরলাম, C+D উৎপন্ন করতেছে। A+B থেকে যখন C+D উৎপন্ন হয় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাথে কিছু তাপ উৎপন্ন হবে, অর্থাৎ তাপ উৎপাদী যেহেতু বিক্রিয়া সেহেতু কি হচ্ছে, উৎপাদে কিছু তাপ উৎপন্ন হচ্ছে আগে থেকেই। তো এইখানে তাপের পরিমাণ আগে থেকেই আছে। তো বাইরে থেকে যদি আমি আরো তাপ দিই তখন কি হবে, যেখানে তাপ বেশি আছে অবশ্যই সেখানে তাপ যাবে না, যেখানে ঘাটতি আছে সেইখানে তাপ চলে যাবে। অর্থাৎ বাইরে থেকে যদি আমি তাপ দিই তাহলে কি হবে, যেখানে তাপ নেই অর্থাৎ বিক্রিয়কে কোনো তাপ নেই সেই দিকে বিক্রিয়াটা ধাবিত হবে। সুতরাং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আগে থেকে তাপ উৎপন্ন হয়, তাপ দিলে বিক্রিয়ার সাম্যাবস্থা পিছনের দিকে যায়। আর যখন আমি তাপ সরাই নিই তখন বিক্রিয়ার সাম্যাবস্থা সামনের দিকে যায়। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যায়, তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে যায়। তো এইটা আমরা দ্রাব্যতার ক্ষেত্রে হিসাব করতে পারি। যেহেতু তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে যাচ্ছে, অর্থাৎ উৎপাদে উৎপন্ন পদার্থ আবার বিক্রিয়কে উৎপন্ন পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে যা দ্রবীভূত হয়ে গেছিল তা আবার অদ্রবীভূত হয়ে যাচ্ছে। তার মানে দেখতেছি যে পানির মধ্যে যদি চিনি দ্রবীভূত হয়ে যায়, সেই চিনিটা আবার কি হয়ে যাচ্ছে, পানির সাথে আলাদা হয়ে যাচ্ছে যখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছি। এইটাই বলা হয়েছে যে সুতরাং তাপ যদি আমরা বাড়াই তাহলে বিক্রিয়া পিছন দিকে যায়, পিছন দিকে যেয়ে ঘাটতি পূরণ করে, সুতরাং দ্রাব্যতা হ্রাস পায়। সুতরাং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে যেহেতু বিক্রিয়া পিছন দিকে যায় সুতরাং দ্রাব্যতাও হ্রাস পায়, এবং তাপ কমালে যেহেতু বিক্রিয়া সামনের দিকে যায় সুতরাং দ্রাব্যতাও বৃদ্ধি পায়। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট উল্টাটা হয়েছে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, যদি A+B থেকে C+D উৎপন্ন করে তো এখানে কোনো তাপ নেই। তো তাপ যেহেতু এখানে তাপের কোনো পরিমাণ নেই, তাপ উৎপাদনের ক্ষেত্রে এখানে তাপ ছিল কিন্তু তাপহারীর ক্ষেত্রে এখানে কোনো তাপ নেই। তো যেহেতু এখানে কোনো তাপ নেই, যদি আমরা তাপ এখান থেকে প্রদান করি, এখানে যেহেতু ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য বিক্রিয়া সামনের দিকে চলে যাবে। সুতরাং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে এবং তাপমাত্রা যদি কমায়, তাপমাত্রা কমালে বিক্রিয়া পিছন দিকে যাবে। তো কেন সামনের দিকে যাবে, কারণ এখানে কোনো তাপ নেই, সুতরাং আমি যখন বাইরে থেকে তাপ দেবো সেই তাপের ঘাটতি পূরণের জন্য এদিকে চলে যাবে। সুতরাং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ বাড়ায় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাওয়া মানে কি, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, সুতরাং এখান থেকে দ্রাব্যতা বাড়বে। অর্থাৎ যদি আমরা দেখি যে চিনি কিছু এখান থেকে তলানি আকারে ছিল পানীয় চিনি দ্রবণে, যখন আমি তাপমাত্রা বাড়াবো সেটা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, অর্থাৎ সেটা দ্রবীভূত হয়ে যাবে। সুতরাং বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন তাপমাত্রা বাড়াচ্ছি
তখন কি হচ্ছে আমার সলিবিলিটি বা দ্রাব্যতা বাড়তেছে, আর যখন তাপমাত্রা কমাচ্ছি তখন কি হচ্ছে সলিবিলিটি বা দ্রাব্যতা কমতেছে। সুতরাং এইটা যদি দেখি তাপ উৎপাদী এবং তাপ হারির ক্ষেত্রে কি হয়, তাপ উৎপাদীর ক্ষেত্রে যেটা হয় তাপ বাড়ালে দ্রাব্যতা কমে, কিন্তু এখানে তাপ হারির ক্ষেত্রে তাপ কমালে দ্রাব্যতা বাড়ে। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি হয়, তাপ যদি কমায় তাহলে কি হয়, দ্রাব্যতা বাড়ে, কিন্তু এখানে তাপ যদি কমায় তাহলে দ্রাব্যতাও কমে। এটা ছিল মূলত তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে দ্রাব্যতার যে পরিবর্তন হয় সেটা মূলত এখানে বলা হয়েছে। তো যদি আমরা গ্রাফটা দেখি, গ্রাফে কি বলানো হয়েছে, দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যখন আমি তাপমাত্রা এদিকে তাপমাত্রা versus দ্রাব্যতা, তো কিছু কিছু ক্ষেত্রে দেখানো হয়েছে যে আমি যতই তাপমাত্রা বাড়াচ্ছি ততই দ্রাব্যতা বাড়তেছে। তো এই গ্রাফগুলোতে কি, যতই তাপমাত্রা বাড়াচ্ছি ততই দ্রাব্যতা বাড়তেছে। আবার কিছু কিছু গ্রাফে দেখানো হয়েছে যে যতই আমি তাপমাত্রা বাড়াচ্ছি তত দ্রাব্যতা কি হচ্ছে, কমতেছে। তো এই সেই গ্রাফ, যতই আমি তাপমাত্রা বাড়াচ্ছি তত আমার দ্রাব্যতা কমতেছে, যতই তাপমাত্রা বাড়াই না কেন ততই আমার দ্রাব্যতা কমতেছে। এই যে এইগুলো সেই গ্রাফ। কিন্তু কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যতই তাপমাত্রা বাড়াই, কিছু কিছু একটু নির্দিষ্ট সময় পর্যন্ত তাপমাত্রা বাড়ানোর ফলে দ্রাব্যতা বাড়ছে, একটু পরে দেখা গেছে যখনই আমি তাপমাত্রা বাড়াচ্ছি দ্রাব্যতা কমে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়, ধরে নিচ্ছি যে 10 সেকেন্ড সময় পর্যন্ত যখন আমি তাপমাত্রা বাড়াইছি তখন দ্রাব্যতা বাড়ছে। 10 সেকেন্ডের পরে যখন 11 সেকেন্ড থেকে শুরু হইছে তখন কি হইছে, যতই আমি তাপমাত্রা বাড়াইছি দ্রাব্যতা কমছে। সুতরাং এই নির্দিষ্ট অংশ পর্যন্ত থাকে তাপ উৎপাদী এবং তাপ নির্দিষ্ট অংশ পর্যন্ত থাকে তাপ উৎপাদী এবং পরবর্তী সময় হয়ে যায় সেটা তাপহারী। অথবা যেকোনো সময় এটা হইতে পারে। অর্থাৎ তাপ উৎপাদী এবং তাপহারী এটা একসাথে ঘটে। সুতরাং কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে দেখতেছি যেগুলো উপরের দিকে যাচ্ছে, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, দ্রাব্যতা বাড়তেছে। আর কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর সাথে দ্রাব্যতা কমতেছে। আবার কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে, আবার কিছু সময় পর দেখা যাচ্ছে দ্রাব্যতা কমে যাচ্ছে। তো এই ছিল মূলত তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার উপর দ্রাব্যতার যে প্রভাব, এটা ছিল মূলত সেইটা। এখন এরপর বলা হয়েছে দ্রবের প্রকৃতি। দ্রবের প্রকৃতি বলতে কি বোঝায়, কোন ধরনের দ্রবের ক্ষেত্রে কোন ধরনের দ্রাবকে কোন ধরনের দ্রব দ্রবীভূত হয়। সুতরাং এইটাই মূলত হচ্ছে গিয়ে দ্রবের প্রকৃতি। তো আমরা যদি এখন দেখি, দেখবো যে পোলার দ্রব সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এবং অপোলার দ্রব সাধারণত অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। এটার উদাহরণ যদি আমরা দেখি, আমরা দেখবো যে আমরা যদি কোনো কন্টেনারে পানি নিই, দেখবো যে পানির উপর আমরা যখন কোনো পানির উপর যখন আমরা অয়েল দিব, মানে অর্থাৎ পানির উপর যখন তেল দিব, তখন আমরা দেখবো যে পানির উপর সেই তেলটা দ্রবীভূত হচ্ছে না, পানির উপর তেল দ্রবীভূত হচ্ছে না। দেখা যাচ্ছে পানির উপর তেল ভাসতেছে। এর কারণ কি, কারণ পানি হচ্ছে পোলার, কিন্তু তেল হচ্ছে গিয়ে অপোলার। অর্থাৎ পোলারের সাথে অপোলার কখনো দ্রবীভূত হবে না। পোলার দ্রব যেমন হবে, দ্রব যদি পোলার হয় তাহলে দ্রাবকও হইতে হবে পোলার, দ্রব যদি অপোলার হয় তাহলে দ্রাবকও হইতে হবে অপোলার। এখন পোলার বলতে কি বোঝায় আর অপোলার বলতে কি বোঝায় সেটা যদি আমরা দেখি, আমরা জানি যে সমযোজী বন্ধনে কি হয়। সমযোজী বন্ধনে আমরা যদি HCl এর গঠনটা দেখি, আমরা জানি সমযোজী বন্ধনে কি হয়, দুইজনের দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়। তো এই দুইটা ইলেকট্রন একেবারে মাঝখানে থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যে যার শক্তি বেশি সে ইলেকট্রন জোড় কিছু নিজের দিকে টেনে নেয়। তো আমরা জানি যে হাইড্রোজেন থেকে ক্লোরিনের শক্তি কিছুটা বেশি। তো ক্লোরিনের শক্তি বেশি হওয়ার কারণে এ কি করবে, এই দুইটা ইলেকট্রনকে মাঝখানে থাকতে দেবে না, নিজের দিকে কিছু টেনে নেবে। যখনই নিজের দিকে টেনে নেবে তখন কি হয়ে যাবে, এ হয়ে যাবে ডেল্টা মাইনাস, কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, এবং হাইড্রোজেন থেকে ইলেকট্রন সরে যাওয়ায় হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা প্লাস। তো এইটাই মূলত কি হচ্ছে, এটাই এখানে বলা হয়েছে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য মানে কি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে ইলেকট্রন সরে যায়। অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এক প্রান্ত আংশিক নেগেটিভ এবং অপর প্রান্ত আংশিক পজিটিভ হয়ে দুইটি ধনাত্মক এবং ঋণাত্মক পোল বা মেরু সৃষ্টি করে। এই ঘটনাকে বলা হয় পোলারিটি, এবং যে যৌগের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলা হয় পোলার যৌগ। এবং এখান থেকে বলা হয়েছে যে এখানে H2O যতক্ষণ পোলার, এটা মূলত অ্যালকোহল হবে না, এটা একটি ইথারের উদাহরণ হবে। অর্থাৎ বলা হয় যে পানি একটা পোলার যৌগ হলো, ইথার একটা অপোলার যৌগ। তো এখন যদি আমরা দেখি এর পরবর্তীতে দেখানো হয়েছে যে এইটাই মূলত বলা হয়েছে যে লাইক ডিসলভ লাইক, পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হয় এবং অপোলার দ্রব অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এটাই মূলত বলা হয়েছে। তো এইটাই ছিল আজকের মূলত এই পর্যন্ত। পরবর্তীতে দ্রাব্যতার গুণফল সম্পর্কে আলোচনা করা হবে।